একটি বিলাসবহুল প্রাসাদে একজন বিপত্নিক কোটিপতি তার ৪ বছর বয়সী ৩ যমজ কন্যাকে নিয়ে এক চরম দুঃস্বপ্নের মধ্যে বাস করছেন। এই ৩ শিশু তাদের কাছে আসা যেকোনো আয়াকে তাড়িয়ে দেওয়ার জন্য কুখ্যাত। চরম জেদ, অবিরাম চিৎকার এবং নিষ্ঠুর সব পরীক্ষার কারণে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ১৫ জন পেশাদার আয়া কাজ ছেড়ে চলে গেছেন, যা সবাইকে বিশ্বাস করতে বাধ্য করেছে যে এই শিশুদের নিয়ন্ত্রণ করা অসম্ভব। কিন্তু সবকিছু বদলে যায় যখন একজন সাধারণ এবং নম্র আয়া সেখানে উপস্থিত হন। তিনি শিশুদের ওপর কর্তৃত্ব স্থাপনের পরিবর্তে তাদের অবাধ্যতার পেছনের লুকানো ব্যথা বোঝার পথ বেছে নেন। এরপর তিনি যা করেন তা একটি অলৌকিক ঘটনার মতো মনে হয়, এবং এটি চিরতরে সেই ৩ যমজ শিশু, কোটিপতি বাবা এবং পুরো পরিবারের ভাগ্য বদলে দেয়। আনিকা তার জীর্ণ ব্যাগের হাতলটি শক্ত করে চেপে ধরলেন যখন বাসটি ঢাকার এয়ারপোর্ট রোড দিয়ে সশব্দে চলছিল। যাত্রাবাড়ি থেকে গুলশানের সেই অভিজাত এলাকা পর্যন্ত ২ ঘণ্টার দীর্ঘ পথ, যেখানে বাড়িগুলোর ফটক ছিল অনেক উঁচু এবং বাগানগুলো আনিকার পুরো রাস্তার চেয়েও বড়। মোবাইলে ঠিকানা নিশ্চিত করার একটি বার্তা ভেসে উঠল। রোড ১-২, বাড়ি নম্বর ৪২৩। তিনি পরের স্টপেজে নামলেন, আগের রাতে ৩ বার ইস্ত্রি করা সাধারণ কামিজটি ঠিক করে নিলেন এবং ছায়াশীতল বড় গাছের নিচে প্রশস্ত ফুটপাত দিয়ে হাঁটতে লাগলেন। প্রাসাদটি ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। ৩ তলা কাচ এবং কংক্রিটের তৈরি, বাগানটি যেন কোনো ম্যাগাজিন থেকে উঠে আসা। কিন্তু সেখানে অদ্ভুত কিছু ছিল। রোদেলা সকাল হওয়া সত্ত্বেও সব পর্দা টানা ছিল। আনিকা বেল টিপলেন এবং অপেক্ষা করলেন। কোনো সাড়া নেই। আবার টিপলেন। একজন লোক দরজা খুললেন যার চোখে মুখে চরম ক্লান্তি এবং হতাশার ছাপ ছিল। দীর্ঘকায়, অগোছালো কালো চুল এবং চোখের নিচে গভীর কালি, অন্য পরিস্থিতিতে তাকে হয়তো বেশ সুদর্শন দেখাত। আরিয়ান এক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলেন, তারপর সম্ভবত শৈশবে শেখা শিষ্টাচারের কথা মনে করে নিজেকে সামলে নিলেন। তিনি হাত বাড়িয়ে একটি হাসি দেওয়ার চেষ্টা করলেন যা তার ম্লান বাদামি চোখ পর্যন্ত পৌঁছাল না। আনিকা, তাই তো? ভেতরে আসুন, প্লিজ। অগোছালো অবস্থার জন্য দুঃখিত, মেয়েরা এখন খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কঠিন সময় কথাটি ছিল সেই দৃশ্য বর্ণনা করার জন্য একটি অতি সাধারণ শব্দ। ভেতরে ঢোকার পর যা দেখা গেল তা ছিল রণক্ষেত্রের মতো। বিশাল বসার ঘরটি অগোছালো খেলনায় ভর্তি। মাথাছাড়া পুতুল, এলোমেলো বিল্ডিং ব্লক, ছেঁড়া পাতার শিশুদের বই এবং চামড়ার সোফার কুশনগুলো মেঝের এখানে সেখানে পড়ে আছে। পেছনের রান্নাঘরে দেখা গেল সিঙ্কে থালাবাসনের স্তূপ এবং প্লেটে লেগে থাকা শক্ত হয়ে যাওয়া খাবারের অবশেষ। এটি অবহেলার ফল ছিল না, বরং এটি ছিল এমন একজনের বিশৃঙ্খলা যে কেবল টিকে থাকার চেষ্টা করছে, বাঁচার নয়। মেয়েরা ওদের ঘরে আছে, আরিয়ান মার্বেলের সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় বললেন। আমি ওদের বলেছি যে আপনি আজ আসবেন, কিন্তু জানি না ওরা বুঝতে পেরেছে কিনা। অথবা বুঝতে চায় কি না। তিনি দ্বিতীয় তলার করিডোরে থামলেন, ইউনিকর্ন এবং তারার স্টিকার দিয়ে সাজানো একটি সাদা দরজার হাতলে হাত রাখলেন। দেখুন, আমাকে সত্যি বলতে হবে। আপনি হলেন ১৬তম ব্যক্তি যিনি গত কয়েক সপ্তাহে এখানে এসেছেন। আগের ৫ জন দুদিনের বেশি টিকতে পারেনি। কেউ কেউ তো প্রথম দিন দুপুরের খাবারের আগেই চলে গেছে। আনিকা গলায় একটু উত্তেজনা অনুভব করলেন, কিন্তু কণ্ঠস্বর স্থির রাখলেন। ওরা কি করে? আরিয়ান একটি দীর্ঘশ্বাস ছাড়লেন। সবকিছু। অবিরাম কাঁদে, চিৎকার করে, খেতে চায় না, ঘুমাতে চায় না, গোসল করতে চায় না। আয়াদের জিনিসপত্র লুকিয়ে রাখে, ঘণ্টার পর ঘণ্টা জেদ ধরে থাকে, ইচ্ছাকৃতভাবে সবকিছু ফেলে দেয়। শেষ আয়া তার জুতো কমোডের ভেতরে পেয়েছিলেন। তার আগের জনের চুল এত জোরে টানা হয়েছিল যে তাকে ডাক্তারের কাছে যেতে হয়েছিল। তিনি মুখে হাত বুলিয়ে নিলেন। ওরা আগে এমন ছিল না। খুব হাসি খুশি, মিশুক আর আদুরে ছিল। কিন্তু বিথি চলে যাওয়ার পর সবকিছু বদলে গেল। মৃত স্ত্রীর নামটি এক ভারী মুহূর্তের জন্য বাতাসে থমকে রইল। আনিকা পরিস্থিতি জানতেন। চাকরির বিজ্ঞাপনে সুনির্দিষ্টভাবে বলা ছিল, বিপত্নিক বাবার ৪ বছর বয়সী ৩ যমজ কন্যার জন্য আয়া প্রয়োজন। কিন্তু কাগজে পড়া আর সেই লোকটির চোখের কষ্ট এবং বন্ধ দরজার পেছন থেকে আসা গুমোট অনুভূতি অনুভব করা সম্পূর্ণ আলাদা। আমি কি ভেতরে যেতে পারি? তিনি জিজ্ঞেস করলেন। আরিয়ান ইতস্তত করলেন। আমি কি আপনার সাথে আসব? আসলে আমার আসা দরকার। আগের আয়রা প্রথম কয়েক ঘণ্টা আমাকে সাথে রাখতে চেয়েছিল, তবুও কাজ হয়নি। আনিকা মাথা নাড়লেন এবং আরিয়ান দরজা খুললেন। ঘরটি ছিল বিশাল, হালকা গোলাপি, বেগুনি এবং সাদা রঙে সাজানো। ৩টি একই রকম বিছানা আকৃতিতে রাখা ছিল, যার প্রতিটিতে মশারি, রাজকন্যার চাদর আর হার্ট শেপের কুশন ছিল। বইভর্তি তাক, একটি বাস্তবের শিশুর সমান পুতুল ঘর এবং খেলনায় ঠাসা একটি বাক্স।
কিন্তু বসার ঘরের মতো এই ঘরটিও ছিল সম্পূর্ণ অগোছালো। মেঝেতে ছড়ানো কাপড়, রঙের পেন্সিল এবং দুমড়ানো পাতার বই। তিনটি মেয়ে মাঝখানের বিছানায় পাশাপাশি বসে দরজার দিকে চ্যালেঞ্জিং দৃষ্টিতে তাকিয়েছিল। তারা ছিল হুবহু দেখতে। ছোট গোল মুখ, বাবার মতো বাদামি চোখ এবং কাঁধ পর্যন্ত ঝুলে থাকা মসৃণ বাদামি চুল। তারা ভিন্ন ভিন্ন পায়জামা পরেছিল, যা তাদের আলাদা করার একমাত্র উপায়। একজন পরে ছিল হাঁস আঁকা হলুদ পায়জামা, অন্যজন তারা আঁকা গোলাপি এবং তৃতীয়জন মেঘ আঁকা হালকা নীল পায়জামা। সোনামণিরা, আরিয়ান একটি কৃত্রিম উৎসাহী কণ্ঠে বললেন, ইনি আনিকা। উনি আমাদের বাড়িতে সাহায্য করতে এসেছেন। আনিকা, এরা আমার মেয়ে, সারা, সামিয়া আর সাফা। তিনি একে একে তাদের পরিচয় করিয়ে দিলেন। হলুদ পায়জামা পরা সারা, গোলাপি পরা সামিয়া আর নীল পরা সাফা। আনিকা দ্রুত নামগুলো মুখস্থ করে নিলেন। সারা 4 বছরের শিশুর তুলনায় অনেক বেশি কঠোর দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। সামিয়া হাত ভাঁজ করে জেদ ধরে থুতনি উঁচিয়েছিল। সাফার চোখ লাল ছিল, যেন সে কিছুক্ষণ আগেই কেঁদেছে, কিন্তু তার মুখ ছিল গম্ভীর। আমরা তোমাকে এখানে চাই না, সারা স্পষ্ট এবং কণ্ঠে বলল। তুমিও অন্যদের মতো চলে যাবে। সবাই চলে যায়, সামিয়া দ্বিধাহীনভাবে যোগ করল, আমরা আয়া পছন্দ করি না। আমাদের কাউকে দরকার নেই। শুধু বাবাকে চাই। সাফা কিছু বলল না, কিন্তু তার ছোট হাত দিয়ে বিছানার চাদরটি শক্ত করে চেপে ধরেছিল। আনিকা অনুভব করলেন আরিয়ান তার পাশে আড়ষ্ট হয়ে আছেন, হয়তো ভাবছেন আনিকাও অন্যদের মতো রেগে যাবেন বা জোর করে কর্তৃত্ব দেখানোর চেষ্টা করবেন। আনিকা ধীরে ধীরে হাঁটু গেড়ে মেয়েদের উচ্চতা বসলেন। মেঝেটি তার পুরনো স্নিকার্সের নিচে ঠান্ডা ছিল, কিন্তু তিনি ভারসাম্য বজায় রাখলেন। আমি বুঝতে পারছি, আনিকা নরম সুরে বললেন। তোমরা রেগে আছো। তোমরা খুব দুঃখী। অনেক নতুন মানুষ এখানে এসেছে এবং আবার চলেও গেছে। এটা তোমাদের মনের জন্য খুব বিভ্রান্তিকর এবং কষ্টের। 3টি মেয়েই অবাক হয়ে চোখের পলক ফেল। স্পষ্টতই তারা এই উত্তর আশা করেনি। সারা কিছু বলতে গিয়ে আবার মুখ বন্ধ করে নিল। সামিয়া তার ভাঁজ করা হাত কিছুটা আলগা করল। সাফা চাদরটি ধরে রাখলেও তার থুতনি কাঁপছিল। আমিও আমার খুব প্রিয় একজনকে হারিয়েছি, আনিকা বলতে থাকলেন। আমার ছোট ভাই, ওর নাম ছিল মাহিন। যখন ও মারা গেল, আমি পৃথিবীর উপর এত রেগে গিয়েছিলাম যে সবার উপর চিৎকার করতে চাইতাম, সারাক্ষণ কাঁদতে চাইতাম এবং ইচ্ছা করে সবকিছু ভুল করতাম, শুধু এটা দেখার জন্য যে কেউ আমার মনের কষ্টটা বোঝে কিনা। তুমি কি মানুষের ওপর চিৎকার করতে? সারা নিচু স্বরে জিজ্ঞেস করল। মাঝে মাঝে করতাম। আর অনেক কাঁদতাম। মাঝে মাঝে বিছানা ছেড়ে উঠতেই পারতাম না, কারণ আমার খুব মন খারাপ থাকত। আনিকা একটু থামলেন। আর জানো আমি কি বুঝতে পেরেছি? মন খারাপ হওয়াটা স্বাভাবিক। রাগ হওয়াটাও স্বাভাবিক। কেউ কাছে আসুক সেটা না চাওয়াটাও স্বাভাবিক, কারণ আমাদের ভয় লাগে যে সেই মানুষটাও যদি চলে যায়। তোমরা যা অনুভব করছো তা সম্পূর্ণ স্বাভাবিক। সামিয়া কিছুটা সামনের দিকে ঝুঁকে এল। কিন্তু আমরা কাঁদলে সবাই রাগ করে। বলে থামতে, বলে যে সব ঠিক হয়ে গেছে, আমাদের শক্ত হতে হবে। আনিকা ধীরে ধীরে মাথা নাড়লেন। আমি তোমাদের কান্না থামাতে বলব না। যখন দরকার হবে তোমরা কাঁদতে পারো। যখন ইচ্ছা রাগ করতে পারো। কিন্তু তোমরা দুঃখী বা রাগী বলে আমি চলে যাব না। সাফা অবশেষে কথা বলল। তার কণ্ঠস্বর ছিল ভাঙা ফিসফিসানি। কথা দিচ্ছ? আনিকা সেই শব্দের গুরুত্ব জানতেন। যে শিশুরা আগে দেওয়া কথা ভাঙতে দেখেছে, তাদের কাছে প্রতিশ্রুতি দেওয়া খুব ঝুঁকিপূর্ণ। তিনি সাবধানে শব্দ চয়ন করলেন। আমি কথা দিচ্ছি যে আমি এখানে থাকার জন্য সাধ্যমতো চেষ্টা করব। আর যদি কখনো আমাকে চলে যেতেই হয়, আমি তোমাদের আগে জানাব, কারণটা বুঝিয়ে বলব এবং ঠিকমতো বিদায় নিয়ে যাব। আমি হুট করে হারিয়ে যাব না। এরপর যে নীরবতা এল তা ছিল আলাদা। এটি শত্রুতামূলক ছিল না, বরং ছিল বিচার করার মতো। 3টি মেয়ে একে অপরের দিকে তাকাল, তাদের মধ্যে এক নীরব যোগাযোগ হল যা কেবল যমজদের মধ্যেই সম্ভব। আরিয়ান আনিকার পেছনে স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। আনিকার এই ধরনে তিনি স্পষ্টতই অবাক। সারা বিছানা থেকে নেমে ছোট ছোট পায়ে আনিকার কাছে এল। কাছ থেকে তার বাদামি চোখগুলো ছিল বিশাল, 4 বছরের জীবনে এক প্রাচীন বিষাদে ভরা। তুমি কি গল্প জানো? আমি অনেক গল্প জানি, আনিকা উত্তর দিলেন। তুমি কি গল্প শুনতে পছন্দ করো? আগে মা প্রতি রাতে গল্প বলতেন, সারা বলল এবং শেষ শব্দটিতে তার গলা ধরে এল। এখন আর কেউ বলে না, কারণ মা যেভাবে বলতেন সেটা কেউ মনে রাখতে পারে না। আনিকা ধীরে ধীরে হাত বাড়িয়ে দিলেন, সারাকে পিছিয়ে যাওয়ার সুযোগ দিয়ে। মেয়েটি হাতের দিকে তাকাল,
তারপর আনিকার মুখের দিকে এবং তারপর তার ছোট উষ্ণ হাতটি আনিকার খোলা তালুর ওপর রাখল। আমি তোমার মায়ের মতো করে গল্প বলব না, কারণ একেকজন একেকভাবে গল্প বলে। কিন্তু তোমরা চাইলে আমি আমার মতো করে বলতে পারি। সামিয়া আর সাফাও বিছানা থেকে নেমে এল এবং সাবধানে কাছে এল। সামিয়া আধা মিটার দূরে থামল। সাফা আরও দূরে রইল, কিন্তু তার শরীর সামনের দিকে ঝুঁকে ছিল, অনিচ্ছা সত্ত্বেও সে আগ্রহী ছিল। কেমন হয় যদি আমরা একটা চুক্তি করি? আনিকা প্রস্তাব দিলেন। আমি আজ এখানে থাকব। তোমাদের এখনই আমাকে পছন্দ করার দরকার নেই। ইচ্ছা না হলে আমার কথা শোনারও দরকার নেই। কিন্তু আমি দুপুরের খাবার তৈরি করব, ঘরটা একটু গুছিয়ে দেব, আর রাতে যদি তোমরা অনুমতি দাও তবে ঘুমানোর আগে একটা গল্প বলব। তারপর কাল তোমরা ঠিক করো যে তোমরা আমাকে আবার দেখতে চাও কিনা। মেয়েরা আবার একে অপরের দিকে তাকাল। সারা আনিকার হাত চেপে ধরল। সামিয়া হাত ভাঁজ করল, কিন্তু এবার তা জেদ নয়, বরং ভাবনার বহিঃপ্রকাশ ছিল। সাফা নিচের ঠোঁট কামড়ে ধরল। ঠিক আছে, সারা অবশেষে বলল, যেন সে তিনজনের পক্ষ হয়ে বলছে। কিন্তু তুমি যদি মিথ্যা বলো, যদি না জানিয়ে চলে যাও, তবে আমরা আর কখনোই কাউকে বিশ্বাস করব না। কখনোই না। সেই বক্তব্যের গুরুত্ব আনিকার ওপর এক বিশাল দায়িত্বের মতো চেপে বসল। তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন, এই ছোট এবং আহত শিশুর কথার গভীরতা বুঝে। আমি মিথ্যা বলব না। আরিয়ান অবশেষে নড়াচড়া করলেন এবং আনিকা লক্ষ্য করলেন তার চোখে জল। তিনি দ্রুত তা মুছে ফেললেন। সোনামণিরা, আমি আনিকার সাথে নিচে যাচ্ছি রান্নাঘর দেখাতে, ঠিক আছে? তোমরা কি আসবে নাকি এখানে খেলবে? আমরাও আসব, সামিয়া ঘোষণা করল। দেখি ও প্যানকেক বানাতে পারে কি না। এই বাড়িতে ঢোকার পর আনিকা প্রথমবারের মতো মন খুলে হাসলেন। আসলে প্যানকেক বানানো আমার বিশেষত্ব। তিনটি মেয়ে তার দিকে এক মিশ্র দৃষ্টিতে তাকাল, সন্দেহ আর এক চিমটি আশা। তারপর তারা আনিকা এবং তাদের বাবার পেছনে সিঁড়ি দিয়ে নামতে লাগল, কিছুটা দূরত্ব বজায় রেখে। এটি ছিল একটি শুরু। ছোট, ভঙ্গুর, কিন্তু একটি সত্যিকারের শুরু। রান্নাঘরে আরিয়ান যখন জিনিসপত্র দেখাচ্ছিলেন, আনিকা অনুভব করলেন যমজদের দৃষ্টি তার প্রতিটি নড়াচড়ার উপর স্থির। তারা তাকে পর্যবেক্ষণ করছে, বিচার করছে, পরীক্ষা করছে যে সে কি সত্যিই আলাদা নাকি সেও সেই মানুষদের একজন যারা কথা দেয় এবং পরে হারিয়ে যায়। এই দায়িত্বের ভার ছিল বিশাল, কিন্তু আনিকা পিছিয়ে গেলেন না। তার নিজেরও ক্ষত ছিল, হারানোর দাগ ছিল, আর সম্ভবত এই তিনটি ছোট মেয়ের ঠিক সেই মানুষটিকেই দরকার ছিল যে বুঝতে পারে মন ভাঙার অর্থ কী এবং তবুও বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যাওয়া কতটা কঠিন। আনিকা ফ্রিজ খুলে দেখলেন সেখানে মেয়াদোত্তীর্ণ দই আর রেস্তোরাঁর খাবারের স্তূপ ছাড়া তেমন কিছুই নেই। ভাণ্ডারটি কিছুটা ভালো ছিল, সেখানে কিছু মৌলিক জিনিস ছিল যা মনে হয় কয়েক সপ্তাহ ধরে ছোঁয়া হয়নি। ময়দা, ডিম যা এখনও ভালো ছিল, দুধ, চিনি আর একটি অতিরিক্ত পেকে যাওয়া কলা। এগুলো দিয়ে চমৎকার প্যানকেক বানানো সম্ভব। তিনটি মেয়ে রান্নাঘরের টেবিলে বসল, এখনও সেই তীক্ষ্ণ দৃষ্টিতে সবকিছু দেখছে। সারা তার ছোট পাগুলো দোলাচ্ছিল, সামিয়া হাত ভাঁজ করেছিল এবং সাফা ক্রমাগত ঠোঁট কামড়াচ্ছিল। আরিয়ান কাউন্টারে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন, নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলেও তিনি বেশ উদ্বিগ্ন ছিলেন এই মিথস্ক্রিয়া দেখার জন্য। এখানে কেউ কি রান্না করতে সাহায্য করতে পছন্দ করো? আনিকা উপকরণগুলো আলাদা করতে করতে গেস করলেন। নীরবতা। তারপর সামিয়া বলল, মা আমাদের সাহায্য করতে দিতেন। কিন্তু অন্য আয়ারা বলত বাচ্চাদের রান্নাঘরে আসা বিপজ্জনক। আনিকা কাজ থামিয়ে সরাসরি সামিয়ার দিকে তাকালেন। দেখো, সাবধান না থাকলে রান্না করা বিপজ্জনক হতে পারে। কিন্তু আমরা যদি একসাথে সাবধানে করি, তবে আমরা সুস্বাদু কিছু বানাতে পারি এবং কারও চোটও লাগবে না। কি বলো তোমরা? আমি সাহায্য করতে চাই, সারা তক্ষুনি চেয়ার থেকে নেমে বলল। আনিকা কাউন্টারের চারপাশে তিনটি টুল রাখলেন এবং মেয়েদের উঠতে সাহায্য করলেন, তাদের চুলা থেকে নিরাপদ দূরত্বে বসালেন। তিনি ছোট ছোট কাজ ভাগ করে দিলেন। সারার দায়িত্ব হল একটি বাটিতে ডিম ভাঙা, সামিয়া কাঠের চামচ দিয়ে ব্যাটার নাড়বে এবং সাফা একটি ছোট প্লেটে কলা চটকে দেবে। এগুলো 4 বছরের বাচ্চাদের জন্য সহজ কাজ ছিল, কিন্তু এটি তাদের গুরুত্বপূর্ণ এবং অন্তর্ভুক্ত অনুভব করাল। সারার ভাঙা প্রথম ডিমটি পুরোপুরি ফেটে গেল, অর্ধেক বাটিতে আর অর্ধেক কাউন্টারে পড়ল, কুসুমের সাথে খোসা মিশে গেল। মেয়েটি জমে গেল, তার মুখ এমন হল যেন সে এখনই কেঁদে ফেলবে। আনিকা দেখলেন আরিয়ান এগিয়ে আসছেন পরিষ্কার করতে বা ঠিক করে দিতে, কিন্তু তিনি ইশারায় তাকে থামতে বললেন। জানো, আনিকা স্বাভাবিকভাবে বললেন, আমি যখন প্রথমবার ডিম ভাঙার চেষ্টা করেছিলাম, আমার বয়স ছিল 7 বছর। পুরো ডিমটা আমার হাত থেকে পিছলে মেঝেতে পড়ে গিয়েছিল। আমার মা এত হেসেছিলেন যে আমি লজ্জা পেয়েছিলাম,
কিন্তু পরে তিনি আমাকে শিখিয়েছিলেন যে শেখার সময় সবাই ভুল করে। চলো আমরা আরেকটা ডিম নিই এবং আবার চেষ্টা করি। এবার আমি তোমার হাত ধরব। তিনি সারার ছোট হাতের উপর নিজের হাত রাখলেন এবং একসাথে তারা দ্বিতীয় ডিমটি নিখুঁতভাবে ভাঙলেন। মেয়েটি হাসল, ছোট কিন্তু অকৃত্রিম হাসি। আনিকা আসার পর এই প্রথম তার মুখে এমন হাসি দেখা গেল। সামিয়া খুব মনোযোগ দিয়ে ব্যাটার নাড়ছিল, জিভ দাঁতের ফাঁক দিয়ে বের হয়েছিল। সাফা এত জোরে কলা চটকাচ্ছিল যে তার ছোট হাতগুলো কাঁপছিল, যেন সে তার সমস্ত জমানো ক্ষোভ সেই একটি কাজেই ঢেলে দিচ্ছে। যখন প্যানকেকগুলো ফ্রাই প্যানে ভাজা হচ্ছিল এবং রান্নাঘরটি ঘরোয়া খাবারের সুন্দর গ্রানে ভরে উঠল, আনিকা পরিবেশের এক সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করলেন। উত্তেজনা পুরোপুরি চলে যায়নি, কিন্তু কমেছে। মেয়েরা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিল, সোনালি প্যানকেকগুলোর দিকে আঙুল তুলছিল এবং আলোচনা করছিল কে কতটা অবদান রেখেছে। আরিয়ান প্যানকেক উল্টে দেওয়ার সময় তার কাছে এগিয়ে এলেন। নিচু স্বরে তিনি বললেন, 1 বছরেরও বেশি সময় ধরে আমি ওদের এভাবে দেখিনি। কোনো কিছুতে অংশ নিচ্ছে, হাসছে, যদিও তা সামান্য। আনিকা ফ্রাই প্যানের দিকে তাকিয়ে থাকলেন। আমি বিশেষ কিছু করিনি, শুধু ওদের শিশু হতে দিয়েছি। এমন শিশু যারা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু তবুও তাদের দরকার নিজেদের দরকারি, অন্তর্ভুক্ত এবং গুরুত্বপূর্ণ অনুভব করা। ট্রমা বা আঘাত কারো আপন হওয়ার প্রয়োজনীয়তা মুছে দেয় না। প্যানকেকগুলো তৈরি হয়ে গেল এবং আনিকা সেগুলো রঙিন প্লেটে পরিবেশন করলেন যা তিনি আলমারিতে খুঁজে পেয়েছিলেন। তিনি মধু দিলেন, দ্রুত তৈরি করা ক্যারামেলাইজড কলার টুকরো দিলেন এবং এমনকি চকোলেট সিরাপ দিয়ে হাসিমুখের ছবিও এঁকে দিলেন। খুব জটিল কিছু নয়, কিন্তু যত্ন আর মনোযোগ দিয়ে করা। সারা কাঁটা চামচ দিয়ে বড় এক টুকরো মুখে নিল। তার চোখ বড় বড় হয়ে গেল। এটা খুব মজা হয়েছে। ঠিক। সে থামল, কাঁটা চামচটি বাতাসে স্থির রইল। হঠাৎ তার মুখ দুঃখী হয়ে গেল। প্রায় মায়ের হাতের মতো। রান্নাঘরে এক ভারী নীরবতা নেমে এল। সামিয়া কাঁটা চামচটি নামিয়ে রাখল। সাফা প্লেটটি কিছুটা দূরে সরিয়ে দিল। আরিয়ান চোখ বন্ধ করলেন, যেন তার বুকে কেউ ঘুষি মেরেছে। আনিকা জানতেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই মুহূর্তটি ঠিক করে দেবে যে তিনি কি সত্যি এই শিশুদের সাহায্য করতে পারবেন নাকি তিনি কেবল তাদের কষ্ট এড়িয়ে চলা আরেকজন মানুষ হয়ে থাকবেন। তিনি একটি চেয়ার টেনে তাদের সাথে টেবিলে বসলেন, মেয়েদের চোখের উচ্চতায়। তোমরা কি তোমাদের মাকে খুব মিস করো? খুব সহজ প্রশ্ন, কিন্তু প্রয়োজনীয়। 3টি মেয়েই মাথা নাড়ল, চোখে জল চলে এল। সারা নাক টানল। সামিয়া ঠোঁট চেপে ধরল। সাফার গাল দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমিও মাহিনকে খুব মিস করি, আনিকা নরম সুরে বললেন। প্রতিদিন। মাঝে মাঝে আমি ঘুম থেকে উঠে 1 সেকেন্ডের জন্য ভুলে যাই যে ও নেই, তারপর মনে পড়লে আবার কষ্ট হয়। মনে হয় কেউ যেন আমার হৃদয়ের একটা টুকরো ছিঁড়ে নিয়েছে এবং আমাকে সেই টুকরোটা ছাড়াই বাঁচতে শিখতে হচ্ছে। খুব কষ্ট হয়, সারা ফিসফিস করে বলল। এত কষ্ট হয় যে আমার চিৎকার করতে ইচ্ছা করে। তাহলে চিৎকার করো, আনিকা সহজভাবে বললেন। 3টি মেয়েই অবাক হয়ে তার দিকে তাকাল। আরিয়ানকেও বেশ স্তম্ভিত দেখাল। কিন্তু আনিকা শান্ত রইলেন। যদি এত কষ্ট হয় যে চিৎকার করতে ইচ্ছা করে, তবে করো। এখানে, এখনই। যতটা প্রয়োজন চিৎকার করো। আমি তোমাদের থামতে বলব না। তোমরা চাইলে আমিও তোমাদের সাথে চিৎকার করব। সত্যিই চিৎকার করা যাবে? সামিয়া অনিশ্চিতভাবে জিজ্ঞেস করল। যাবে। কষ্ট কোনো না কোনোভাবে বের হতে হয়। যদি বুকের ভেতর আটকে থাকে, তবে সেটা আরও বড় আর ভারী হতে থাকে। সারা প্রথম শুরু করল। একটি ছোট চিৎকার দিয়ে শুরু হল, যেন সে পরীক্ষা করছে। তারপর আরও জোরে। এবং তারপর তৃতীয় একটি চিৎকার যা বুকের গভীর থেকে এল, দীর্ঘদিনের জমে থাকা সমস্ত যন্ত্রণা নিয়ে। সামিয়া আর সাফাও তাকে অনুসরণ করল। তারা 3 জন একসাথে চিৎকার করছিল, কাঁদছিল, সেই সমস্ত বিষাদ বের করে দিচ্ছিল যা তারা জমিয়ে রেখেছিল, কারণ আশেপাশের বড়রা সবসময় বলত শক্ত হতে, কান্না থামিয়ে সামনে এগিয়ে যেতে। আনিকা তাদের থামানোর চেষ্টা করলেন না। বললেন না যে সব ঠিক আছে, কারণ সব ঠিক ছিল না। তিনি কেবল সেখানে উপস্থিত ছিলেন, মেয়েদের সেই কষ্টের বহিঃপ্রকাশ ঘটাতে দিলেন যা আগে কেউ করতে দেয়নি। আরিয়ান কাছে এসে বসলেন এবং আনিকার অবাক করে দিয়ে তিনিও কাঁদতে শুরু করলেন। চিৎকার নয়, বরং নিভৃত অশ্রু যা তার গাল বেয়ে পড়ছিল, সেই অশ্রু যা তিনি সম্ভবত মাসের পর মাস চেপে রেখেছিলেন মেয়েদের সামনে শক্ত থাকার জন্য। যখন চিৎকারগুলো কমে কান্নায় পরিণত হল, আনিকা তার 2 হাত বাড়িয়ে দিলেন। জোর করলেন না, শুধু সুযোগ দিলেন। সারা প্রথম ঝাঁপিয়ে পড়ে তাকে জাপটে ধরল।
শামিয়াও তাকে অনুসরণ করল এবং সবশেষে সাফা। 3টি মেয়ে আনিকাকে এমনভাবে জড়িয়ে ধরল যেন ঝড়ের মধ্যে তারা একটি নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে। আমি জানি খুব কষ্ট হচ্ছে, আনিকা প্রত্যেকের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললেন। আর কিছুদিন কষ্ট হবেই। কিন্তু তোমাদের ভান করার দরকার নেই যে কষ্ট হচ্ছে না। তোমাদের সারাক্ষণ শক্ত থাকার দরকার নেই। তোমরা দুঃখী হতে পারো, কাঁদতে পারো, চিৎকার করতে পারো। আর আমি এখানে থাকব। আর তুমি যদি চলে যাও, সাফা আনিকার কাঁধে মুখ গুজে অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করল। আমি কথা দিয়েছি যে যদি আমি চলে যাই আমি আগে বলব। ঠিকমতো বিদায় নেব। মনে আছে? সাফা তার কাঁধে মাথা নাড়ল, এখনও শক্ত করে ধরে আছে। তারা বেশ কয়েক মিনিট সেভাবেই রইল, যতক্ষণ না কান্না থেমে এক মানসিক ক্লান্তি এল যা কান্নার পর আসে। আনিকা প্রত্যেককে আবার বসতে সাহায্য করলেন এবং প্যানকেকের প্লেটগুলো আবার তাদের কাছে এগিয়ে দিলেন। প্যানকেকগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, তবুও মেয়েরা সেগুলো খেল, নীরবে, ধীরে ধীরে চিবিয়ে। দুপুরের খাবারের পর আনিকা পরামর্শ দিলেন কিছুটা বিশ্রাম নিতে। আরিয়ান জানালেন যে তারা গত কয়েক সপ্তাহ ধরে দুপুরে ঘুমায় না, যখনই কেউ তাদের ঘুমানোর চেষ্টা করে তখনই তারা চিৎকার আর কান্না শুরু করে। কিন্তু আনিকা জোর করলেন না। তিনি শুধু বললেন যে তারা চাইলে বিছানায় শুতে পারে অথবা ঘরে নিচু স্বরে খেলতে পারে, কিন্তু তিনি সেখানে তাদের সাথে থাকবেন। তুমি কি একটা গল্প পড়বে? সারা জিজ্ঞেস করল। তোমরা চাইলে অবশ্যই পড়ব। ঘরে আনিকা 3টি বিছানার মাঝখানে মেঝেতে বসলেন। মেয়েরা বিছানায় শুয়ে পড়ল, পোশাক বদলানো ছাড়াই। আনিকা আলমারি থেকে একটি বই নিলেন, একটি মেয়ে যে তারার বীজ বুনেছিল তার গল্প। তার কণ্ঠস্বর ছিল নরম, ছন্দময়, কোনো তাড়াহুড়ো নেই। তিনি গলার স্বর বদলে উত্তেজনা তৈরি করার চেষ্টা করলেন না। শুধু উপস্থিত থেকে পড়ে যাচ্ছিলেন। শামিয়া প্রথম চোখ বন্ধ করল। তারপর সাফা। সারা একটু বেশি সময় ধরে জেগেছিল, বারবার চোখের পলক ফেলছিল, কিন্তু অবশেষে সেও ক্লান্তির কাছে হার মানল। তারা 3জন ঘুমিয়ে যাওয়ার পরেও আনিকা আরও 2টি অধ্যায় পড়লেন, তার নিচু কণ্ঠস্বর যেন এক প্রতিশ্রুতি দিচ্ছিল যে তারা যখন জেগে উঠবে তখনও তিনি সেখানেই থাকবেন। আরিয়ান দরজায় দাঁড়িয়েছিলেন, এই দৃশ্যটি এক অদ্ভুত দৃষ্টিতে দেখছিলেন। কৃতজ্ঞতা তো ছিলই, তবে আরও কিছু ছিল। সম্ভবত স্বস্তি অথবা আশা। তিনি ইশারায় আনিকাকে বেরিয়ে আসতে বললেন এবং আনিকা ধীরে ধীরে উঠে বইটা তাকে রেখে তার পেছনে করিডোরে এলেন। আপনি এটা কিভাবে করলেন? দরজা বন্ধ করার সাথে সাথে তিনি জিজ্ঞেস করলেন। ওরা কয়েক মাস ধরে দিনের বেলা ঘুমায় না। আর আপনি এখানে এলেন, কয়েক ঘণ্টা কাটালেন আর ওরা ঘুমিয়ে পড়ল। আনিকা করিডোরের দেয়ালে হেলান দিলেন, হঠাৎ নিজের ক্লান্তি অনুভব করলেন। ওরা অনেক কিছু বুকের ভেতর জমিয়ে রেখেছিল। শুধু সেটা বের করার অনুমতি দরকার ছিল। যখন আমরা সবকিছু ভেতরে চেপে রাখি, শরীর শক্ত হয়ে থাকে, মন বিশ্রাম পায় না। কিন্তু যখন সেটা বের হয়ে যায়, যদিও সেই মুহূর্তে খুব কষ্ট হয়, পরে এক সুন্দর ক্লান্তি আসে। এমন ক্লান্তি যা আমাদের ঘুমাতে সাহায্য করে। আরিয়ান চুলে হাত বুলালেন, এক অস্থিরতার ভঙ্গি যা আনিকা এখন চিনতে পারছিলেন। আমি এটা করতে পারিনি। ওদের কষ্ট বের করতে সাহায্য করতে পারিনি। আমি শুধু চেয়েছিলাম ওরা কষ্ট পাওয়া বন্ধ করুক, তাই ওদের মনোযোগ সরানোর চেষ্টা করতাম, অন্য কিছু ভাবাতে চাইতাম। ভেবেছিলাম এটাই ঠিক। হারানোর কষ্ট সামলানোর কোনো ম্যানুয়াল বা নিয়ম নেই, আনিকা নম্রভাবে বললেন। প্রতিটি মানুষ সেই মুহূর্তে যা জানে তা দিয়ে সেরাটা করার চেষ্টা করে। আপনি আপনার মতো করে ওদের রক্ষা করতে চেয়েছিলেন। এটা আপনার দোষ নয় যে সেটা কাজ করেনি। আমাকে আরিয়ান বলে ডাকুন, প্লিজ। স্যার বললে মনে হয় আমার বয়স 100 বছর। তিনি হাসার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। আর আপনাকে আমাকে সান্ত্বনা দিতে হবে না। আমি আমার মেয়েদের ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। ওরা এতটাই দিশেহারা হয়ে পড়েছিল যে কয়েক সপ্তাহে 15 জন মানুষকে তাড়িয়ে দিয়েছে কারণ আমি ওদের ঠিকমতো যত্ন নিতে পারিনি। আনিকা সরাসরি তার দিকে তাকালেন। আপনি ব্যর্থ হননি। আপনি এখানে আছেন, চেষ্টা করছেন। আপনি সাহায্য খুঁজছেন। আপনি ওদের বা নিজের উপর হাল ছেড়ে দেননি। এটা ব্যর্থতা নয়, আরিয়ান। এটি হল মানুষ হওয়া এবং একটি অসম্ভব পরিস্থিতিতে সাধ্যমতো সেরাটা করা। তিনি বেশ কিছুক্ষণ আনিকার চোখের দিকে তাকিয়ে রইলেন এবং আনিকা অনুভব করলেন বাতাসের মধ্যে কিছু একটা বদলে যাচ্ছে। এটি নাটকীয় কিছু ছিল না, বরং ছিল 2 মানুষের এক নীরব সংযোগ যারা কষ্ট আর হারানোকে বোঝেন এবং সেই সাহসের মূল্য জানেন যা মাটি পায়ের নিচ থেকে সরে যাওয়ার পরেও বেঁচে থাকার জন্য প্রয়োজন। আরিয়ান প্রথম দৃষ্টি সরিয়ে নিলেন এবং গলা পরিষ্কার করলেন। আপনি কি থাকতে পারেন? শুধু আজ নয়, সত্যিই।
যতক্ষণ ওদের আপনাকে দরকার। আমি আপনাকে বাজার দরের চেয়ে বেশি বেতন দিতে পারি। আর আপনি চাইলে সপ্তাহের দিনগুলোতে এখানে থাকতে পারেন, পেছনের দিকে একটি আরামদায়ক ঘর আছে। তাহলে আপনাকে প্রতিদিন 4 ঘণ্টা যাতায়াত করতে হবে না, আনিকা ভাবলেন। সকালে ভিড় বাসে 2 ঘণ্টা, রাতে 2 ঘণ্টা। ভোর 5টায় ঘুম থেকে ওঠা, রাত 9টায় বাড়ি ফেরা। মা আর সৎ বাবাকে খুব একটা দেখাই হতো না। আর এই 3টি মেয়ের এক স্থিরতা দরকার ছিল, এমন কেউ যাকে তারা নিয়মিত পাবে। তিনি মাহিনের কথা ভাবলেন সে এই পরিস্থিতিতে থাকলে কত হাসত, তার বোন গুলশানের এক প্রাসাদে থাকছে। কিন্তু সে এটাও বুঝত যে এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। আমি রাজি, তিনি বললেন। তবে একটি শর্তে। যদি কোনো সময় আপনি মনে করেন যে এটি কাজ করছে না, যে আমি সঠিক মানুষ নই, তবে আমাকে বলতে হবে। ওদের জন্য নয়, আমার জন্য। আমি এই মেয়েদের সাথে মায়ে জড়িয়ে পড়তে পারি না যদি শেষ পর্যন্ত এটি সফল না হয়। আরিয়ান মাথা নাড়লেন। ঠিক আছে। একই নিয়ম আপনার জন্যও প্রযোজ্য। যদি মনে করেন যে এটি আপনার জন্য বেশি হয়ে যাচ্ছে, আপনি আর পারছেন না, তবে আমাকে জানাতে হবে। তারা হাত মেলালেন। 2 প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একটি চুক্তি হল যারা 3টি ভাঙা হৃদয়ের শিশুর জন্য সেরাটা করতে চায়, যাদের ধৈর্য, ভালোবাসা আর অনেক অনেক সময় দিয়ে জোড়া লাগানো প্রয়োজন। প্রথম 3 দিন ছিল সূক্ষ্ম অগ্রগতি আর আত্মরক্ষামূলক পিছুটানের এক নৃত্য। আনিকা সোমবার রাতে বাড়ির পেছনের ঘরে চলে এলেন, সাথে আনলেন কেবল একটি কাপড়ভর্তি স্যুটকেস আর কিছু ব্যক্তিগত জিনিস। ঘরটি সাধারণ কিন্তু আরামদায়ক ছিল, একটি সিঙ্গেল বেড, আলমারি আর জানালা দিয়ে পেছনের বাগান দেখা যেত। ভোর 5টায় ঘুম থেকে উঠে 3টি বাস ধরার চেয়ে এটি ছিল অনেক ভালো। যমজরা তাকে ক্রমাগত পরীক্ষা করছিল, প্রত্যেকে নিজের মতো করে। আনিকা হুবহু দেখতে মুখগুলোর আড়ালে আলাদা ব্যক্তিত্বগুলো বুঝতে শুরু করলেন। সারা ছিল জন্মগত নেত্রী, যে আগে কথা বলত, যে 3 জনের পক্ষ হয়ে সিদ্ধান্ত নিত। কিন্তু তার আপাত আত্মবিশ্বাসের আড়ালে সে এক অদৃশ্য দায়িত্ব বয়ে বেড়াত, বোনদের দেখাশোনা করার দায়িত্ব। সামিয়া ছিল জেদি, যে সবকিছু নিয়ে প্রশ্ন করত, হাত ভাঁজ করে দাঁড়িয়ে থাকত এবং সহযোগিতার আগে ব্যাখ্যা চাইত। আর সাফা ছিল সবচেয়ে সংবেদনশীল, যে নীরবে সবকিছু পর্যবেক্ষণ করত এবং আবেগগুলো জমিয়ে রাখত যতক্ষণ না সেগুলো একসাথে উপচে পড়ে। মঙ্গলবার সকালে নাস্তা তৈরির সময় সারা রান্নাঘরে মুখে এক কৃত্রিম নির্দোষ ভাব। আনিকা যখন অমলেট বানানোর জন্য ডিম ফেটাচ্ছিলেন, তখন একটি শব্দ শুনলেন। তিনি ঘুরে দেখলেন সারা ইচ্ছা করে এক গ্লাস কমলার রস টেবিলের উপর ফেলে দিয়েছে। রসটি দ্রুত ছড়িয়ে পড়ল এবং মেঝেতে টপটপ করে পড়তে লাগল। সারা তার দিকে তাকিয়ে রইল, প্রতিক্রিয়ার অপেক্ষায়। সে আশা করছিল চিৎকার, শাস্তি অথবা আনিকার আসল রূপ বেরিয়ে আসা, যা প্রমাণ করবে সেও অন্য আয়াদের মতোই। কিন্তু আনিকা কেবল একটি কিচেন টাওয়েল নিলেন, মেয়েটির পাশে হাঁটু গেড়ে বসলেন এবং পরিষ্কার করতে শুরু করলেন। চলো আমরা একসাথে পরিষ্কার করি, তিনি শান্তভাবে বললেন। দুর্ঘটনা তো ঘটতেই পারে। এটা দুর্ঘটনা ছিল না, সারা চ্যালেঞ্জিং স্বরে বলল। আমি ইচ্ছা করে ফেলেছি। আনিকা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে পরিষ্কার করতে থাকলেন। ঠিক আছে। মাঝে মাঝে মানুষ কেমন প্রতিক্রিয়া দেখায় তা দেখার জন্য আমরা ইচ্ছা করে কিছু করি। কিন্তু এখন যেহেতু রসটা মেঝেতে পড়েছে, চটচটে হওয়ার আগেই আমাদের এটা পরিষ্কার করতে হবে। তুমি কি ওই কাপড়টা নিতে পারো? সারা কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল, স্পষ্টতই বিভ্রান্ত, কারণ সে যা আশা করেছিল তা ঘটেনি। তারপর ধীরে ধীরে সে আনিকার দেখানো কাপড়টি নীল এবং মেঝে মুছতে সাহায্য করল। তারা নীরবে পাশাপাশি কাজ করল। কাজ শেষ হওয়ার পর আনিকা আরেক গ্লাস রস তৈরি করে টেবিলে রাখলেন। তুমি চাইলে এটাও ফেলে দিতে পারো। কিন্তু তারপর আমাদের আবার পরিষ্কার করতে হবে এবং তাতে খেলার সময় কমে যাবে। সারা গ্লাসের দিকে তাকাল, আনিকার দিকে তাকাল, আবার গ্লাসের দিকে তাকাল। সে গ্লাসটি নীল না, কিছু ফেল না, শুধু বসে পড়ল এবং ধীরে ধীরে রসটুকু খেতে লাগল। সে গভীর চিন্তায় ছিল। সামিয়া অন্যভাবে পরীক্ষা করছিল। সে প্রতিটি নির্দেশ, প্রতিটি পরামর্শ এবং প্রতিটি অনুরোধ নিয়ে প্রশ্ন করত। আনিকা যখন বললেন পোশাক পাল্টাতে, সামিয়া জানতে চাইল কেন। আনিকা যখন বললেন রাতের খাবারের আগে খেলনাগুলো গুছিয়ে রাখতে, সামিয়া কেন গুছিয়ে রাখা প্রয়োজন তার ব্যাখ্যা চাইল। এটি কেবল সাধারণ জেদ ছিল না। এটি ছিল এমন একটি শিশুর চেষ্টা যে পৃথিবীতে তার নিয়ন্ত্রণ ফিরে পেতে চায়, যে পৃথিবী তার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। আনিকা বিরক্ত হতেন না। প্রতিটি প্রশ্নের তিনি সাত উত্তর দিতেন। আমাদের পোশাক পাল্টাতে হবে কারণ এটা ময়লা হয়েছে আর এতে চুলকানি হতে পারে।
রাতের খাবারের আগে আমরা খেলনা গুছিয়ে রাখি যাতে অন্ধকারে হোঁচ না খাই এবং কাল যাতে সহজেই পছন্দের খেলনা খুঁজে পাই। সাধারণ যৌক্তিক ব্যাখ্যা যা স্বামীয়ার বুদ্ধিমত্তাকে সম্মান করত। বুধবার বিকেলে স্বামীয়া সীমা আরও ছাড়িয়ে গেল। আনিকা তাকে বললেন বসার ঘরে ছড়ানো রঙের পেন্সিলগুলো গুছিয়ে রাখতে। স্বামীয়া হাত ভাঁজ করল। আমি কেন গুছাব? তুমি আয়া। আয়াদের কাজ হল এসব করা। আনিকা সোফায় বসলেন, স্বামীয়ার চোখের উচ্চতায়। তুমি একটা বিষয়ে ঠিক বলেছ। আয়ারা জিনিসের আর মানুষের যত্ন নিতে সাহায্য করে। কিন্তু জানো আর কোনটা সত্যি? এই বাড়ির প্রতিটি মানুষের, নিজের খেলনা আর অগোছালো জিনিসের প্রতি দায়িত্ব আছে। আমি তোমাকে গোছাতে সাহায্য করতে পারি, তোমার সাথে মিলে গোছাতে পারি, কিন্তু তুমি বসে দেখবে আর আমি একা গোছাব, এমনটা হবে না। কারণ তুমি কোনো ছোট শিশু নও যে কিছু করতে পারে না। তুমি একজন বুদ্ধিমান মেয়ে যে অনেক কিছু করতে পারে। স্বামীয়া হাত ভাঁজ করেই রাখল, কিন্তু আনিকা তার অভিব্যক্তিতে সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করলেন। আর আমি যদি না গুছাই? তাহলে পেন্সিলগুলো মেঝেতেই পড়ে থাকবে। আর কাল যখন তুমি ছবি আঁকতে চাইবে, তখন হয়তো কেউ ওগুলোর উপর পা দিয়ে ভেঙে ফেলবে, অথবা তুমি তোমার পছন্দের রঙগুলো খুঁজে পাবে না। পছন্দ তোমার, স্বামীয়া। আমি রঙের পেন্সিল নিয়ে তোমার সাথে ঝগড়া করব না। স্বামীয়া কয়েক মিনিট সেখানে দাঁড়িয়ে রইল, স্পষ্টতই নিজের ভেতরে এক লড়াই করছিল। তারপর নাটকীয়ভাবে দীর্ঘশ্বাস ফেলে সে একে একে পেন্সিলগুলো কুড়িয়ে বক্সে রাখতে শুরু করল। আনিকা খুব বেশি আনন্দ দেখালেন না বা অতিরিক্ত প্রশংসা করলেন না। স্বামীয়া শেষ করার পর শুধু একটি সাধারণ ধন্যবাদ বললেন। সাফা ছিল সবার চেয়ে আলাদা, কারণ সে সরাসরি কোনো পরীক্ষা করত না। সে পরীক্ষা করত তার নীরবতা, দূরত্ব আর অবিরাম পর্যবেক্ষণের মাধ্যমে। সে ঘণ্টার পর ঘণ্টা জানালার পাশে বসে থাকত, একটি পুরনো খরগোশের পুতুল জড়িয়ে ধরে, যা স্পষ্টতই একসময় খুব প্রিয় ছিল। সে কারো সামনে কাঁদত না, কিন্তু আনিকা রাতে ঘর থেকে তার চাপা কান্নার শব্দ শুনতেন। বৃহস্পতিবার আনিকা সাফার সাথে অন্যরকম চেষ্টা করার সিদ্ধান্ত নিলেন। তিনি দেখলেন মেয়েটি বাগানে একটি বড় গাছের নিচে বসে মেঘলা আকাশের দিকে তাকিয়ে আছে। আনিকা তার পাশে নীরবে বসলেন, কথা বলার জন্য জোর করলেন না, শুধু পাশে থাকলেন। তারা বেশ কয়েক মিনিট এভাবেই রইল। তুমিও কি মন খারাপ থাকলে আকাশের দিকে তাকাও? সাফা অবশেষে জিজ্ঞেস করল। তার কণ্ঠস্বর এত নিচু ছিল যে আনিকা প্রায় শুনতেই পাননি। মাঝে মাঝে তাকাই। আমি ভাবি যে আমাদের প্রিয় মানুষ যারা আর নেই, তারা কি আমাদের দেখতে পায়? সাফা খরগোশটাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। মা ওই তারাদের মধ্যে আছে। বাবা বলেছেন মা তারা হয়ে গেছে। আনিকা সাবধানে শব্দ চয়ন করলেন। এটা খুব সুন্দর একটা ভাবনা। আমাদের প্রিয় মানুষগুলো সুন্দর কিছুতে পরিণত হয় যা আমরা প্রতি রাতে দেখতে পাই। কিন্তু দিনের বেলা তো আমি তারা দেখতে পাই না, সাফা বলল, এবং তার গাল বেয়ে এক ফোঁটা জল পড়ল। তাই দিনের বেলা মনে হয় মা নেই। মনে হয় আমি তাকে ভুলে গেছি। আনিকার বুকটা ব্যথায় টনটন করে উঠল। তিনি ধীরে ধীরে হাত বাড়িয়ে দিলেন, সাফাকে গ্রহণ বা বর্জন করার সুযোগ দিয়ে। সাফা পাশের দিকে ঝুঁকে আনিকার কাঁধে মাথা রাখল। জানো আমি দিনের বেলা মাহিনের কথা কি ভাবি? আনিকা নরম সুরে বললেন। আমি ভাবি ও ওই বাতাসের মধ্যে আছে যা গাছের পাতা নাড়ায়। ও ওই খাবারের গ্রানের মধ্যে আছে যা ও পছন্দ করত। ও ওই গানের মধ্যে আছে যা ও গাইত। ও এমন সব কিছুর মধ্যে আছে যা আমাকে ওর কথা মনে করিয়ে দেয়। তোমার মা শুধু তারাদের মধ্যে নেই, সাফা। তিনি সেই সব জায়গায় আছেন যা তোমাদের খুশি করত। তোমাদের হাসির শব্দে। তিনি যে গল্প বলতেন তার মধ্যে। তিনি যে খাবার রান্না করতেন তার মধ্যে। তিনি তোমার মধ্যেই আছেন। সাফা তখন ফুপিয়ে কেঁদে উঠল, নিভৃত কান্না নয়, বরং এক উন্মুক্ত এবং স্বস্তিদায়ক কান্না। আনিকা তাকে জড়িয়ে ধরলেন, তার চোখের জলে নিজের জামা ভিজেতে দিলেন এবং কানে কানে সান্ত্বনার কথা বলতে থাকলেন। কান্না থামার পর সাফা তার লাল হয়ে যাওয়া চোখ তুলে তাকাল। তোমার কি মনে হয় মা তোমাকে পছন্দ করতেন? আনিকা বিষণ্ণভাবে হাসলেন। আমি জানি না। তবে আমার মনে হয় তিনি এমন যে কাউকে পছন্দ করতেন যে তোমাদের তিনজনের ভালো যত্ন নেওয়ার চেষ্টা করে। আমার মনে হয় মা পছন্দ করতেন, সাফা শিশুসুলভ দ্বিতায় বলল। কারণ তুমি আমাদের মাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করো না। তুমি আমাদের মনে রাখতে দাও। আরিয়ান এখন বাড়িতে একটু জলদি ফিরতে শুরু করেছেন। আগে তিনি অফিসে দেরি পর্যন্ত কাজ করতেন, বাড়িতে যে মানসিক অস্থিরতা তৈরি হয়েছিল তা এড়ানোর জন্য। কিন্তু এখন সন্ধ্যা 6টায় তিনি যখন দরজা দিয়ে ঢোকেন, তখন এক অন্যরকম দৃশ্য দেখেন। ঘর গোছানো, মেয়েরা শান্তভাবে খেলছে এবং রান্নাঘর থেকে ঘরোয়া খাবারের সুঘ্রাণ আসছে।
আর আনিকা সবসময় সেখানে আছেন, সজাগ দৃষ্টি রাখছেন, ধীরে ধীরে সেই জায়গাকে আবার একটি বাড়িতে পরিণত করছেন। শুক্রবার রাতে মেয়েরা একটি জাদুকরি বনের লম্বা গল্প শুনে ঘুমিয়ে যাওয়ার পর আরিয়ান আর আনিকা রান্নাঘরে দেখা করলেন। আরিয়ান কফি বানাচ্ছিলেন আর আনিকা শেষ কিছু থালাবাসন ধুয়ে নিচ্ছিলেন। তাদের মধ্যকার নীরবতা ছিল আরামদায়ক, অস্বস্তিকর নয়। আপনি 1 সপ্তাহে যা করেছেন, আমি 1 বছরেও তা পারিনি, আরিয়ান বললেন এবং 2 কাপ কফি দিলেন। ওরা বদলে গেছে। এখনও বিষণ্ণ, এখনও সব মেনে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওরা আলাদা। ওদের এখন আগের চেয়ে হালকা মনে হয়, যেন ওদের ওপর থেকে এক বিশাল বোঝা নেমে গেছে। আনিকা হাত মুছে কফির কাপটি নিলেন। এটি শুধু 1 সপ্তাহের ফল নয়। এটি আপনার আগের সমস্ত চেষ্টার ফল। আপনি ওদের জন্য যা যা করার চেষ্টা করেছেন তার সংকলন। আমি শুধু সঠিক সময়ে এসেছি এবং আমার অভিজ্ঞতা দিয়ে ওদের যেভাবে দরকার ছিল সেভাবে সাহায্য করেছি। আরিয়ান কাউন্টারে হেলান দিয়ে আনিকার মুখের দিকে তাকালেন। আপনি আপনার ভাইকে কিভাবে হারিয়েছেন? যদি বলতে সমস্যা না থাকে। আনিকা কফিতে চুমুক দিলেন, গরম তরলটি গলার নিচে নামার সময় এক আরাম অনুভব করলেন। গাড়ি দুর্ঘটনা। ওর বয়স ছিল 17। আমার ছিল 24। আমরা আমার দাদির বাড়ি যাচ্ছিলাম, আমি গাড়ি চালাচ্ছিলাম আর ও পাশের সিটে ছিল। ও মোবাইলে গান পাল্টাচ্ছিল। আমি দেখিনি একটা গাড়ি সিগন্যাল ভেঙে চলে আসছে। ধাক্কাটা ওর পাশেই লেগেছিল। আরিয়ান সংক্ষেপে চোখ বন্ধ করলেন। আমি খুব দুঃখিত। আমিও প্রতিদিন দুঃখ পাই। কিন্তু আমি যা শিখেছি তা হল, অপরাধবোধ কাউকে ফিরিয়ে আনে না। আর আমি যদি অপরাধবোধ নিয়ে থমকে থাকতাম, তবে আমি বাঁচতাম না, শুধু টিকে থাকতাম। মাহিন আমার জন্য এমনটা চাইত না। তাই আমি বাঁচার চেষ্টা করি, যদিও কষ্ট হয়। তিনি একটু থামলেন। আপনার স্ত্রীও চাইতেন না যে আপনি আর মেয়েরা শুধু টিকে থাকুন। তিনি চাইতেন আপনারা বাঁচুন। আপনি কিভাবে জানলেন? তিনি জিজ্ঞেস করলেন, তবে তা রক্ষণাত্মক স্বরে নয়। এটি ছিল এক অকৃত্রিম কৌতূহল। কারণ যে সত্যিই ভালোবাসে, সে চায় না যে তার চলে যাওয়ার পর প্রিয় মানুষগুলো নিজেকে ধ্বংস করে ফেলুক। আমরা চাই তারা আবার খুশি হোক, আনন্দ খুঁজে পাক এবং এগিয়ে চলুক। তিনি আরেক চুমুক দিলেন। বিথি আপনাদের 4 জনকে খুব ভালোবাসতেন। মেয়েদের কথা শুনে আর তাদের মিস্ক রা দেখে আমি তা বুঝতে পারি। আর যখন কেউ কাউকে এভাবে ভালোবাসে, সে চায় তার অবর্তমানে তারা ভালো থাকুক। আরিয়ান দীর্ঘক্ষণ নীরব হয়ে নিজের কফির কাপের দিকে তাকিয়ে রইলেন। মাঝে মাঝে আমার অপরাধ বোধ হয় যখন দেখি কয়েক ঘন্টা আমি ওর কথা ভাবিনি। মনে হয় এগিয়ে গিয়ে আমি যেন ওর সাথে বেইমানি করছি। এটি স্বাভাবিক। সময় যত যাবে এমনটা আরও বেশি হবে। এটি ভুলে যাওয়ার নয়, আরিয়ান। এটি হল হৃদয়কে শেখানো যে বিচ্ছেদকে এমনভাবে বয়ে বেড়াতে হবে যাতে তা সবসময় কষ্ট না দেয়। এটি হল ক্ষত শুকানো, মুছে ফেলা নয়। তিনি তখন আনিকার দিকে তাকালেন, সত্যিই তাকালেন, এবং আনিকা অনুভব করলেন তাদের মধ্যে কিছু একটা বদলে যাচ্ছে। এটি কোনো স্পষ্ট বা নাটকীয় কিছু ছিল না, বরং ছিল 2 মানুষের এক নীরব স্বীকৃতি যারা ধ্বংসাত্মক ক্ষতি আর বিচ্ছেদ দেখেছেন এবং বোঝেন যে পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার পরেও বেঁচে থাকার জন্য কতটা সাহসের প্রয়োজন। আরিয়ান প্রথম দৃষ্টি সরিয়ে নিলেন এবং গলা পরিষ্কার করলেন। আপনি কি রাতের খাবার খাবেন? আমি জানি আপনি মেয়েদের সাথে খেয়েছেন, কিন্তু আমি এখনো খাইনি। সাথে কেউ থাকলে ভালো লাগতো। আনিকা মাত্র 1 সেকেন্ড ইতস্তত করলেন। অবশ্যই। বেঁচে যাওয়া লাজানিয়াটা আমি গরম করে দিতে পারি। তারা রান্নাঘরের টেবিলে একসাথে রাতের খাবার খেলেন, সাধারণ সব বিষয়ে কথা বললেন। আনিকার পেডাগোজি বা শিক্ষাবিজ্ঞান নিয়ে পড়াশোনা, আরিয়ানের রিয়েল এস্টেট ব্যবসা এবং যমজদের একেকজনের স্বভাব নিয়ে কথোপকথন খুব সহজভাবে চলছিল। মাঝে মাঝে হাসি, ভাগ করে নেওয়া গল্প আর আরামদায়ক নীরবতা। আনিকা যখন অবশেষে পেছনের ঘরে নিজের বিছানায় গেলেন, তখন রাত 11টা বেজে গেছে। তিনি শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে পুরো সপ্তাহটার কথা ভাবলেন। এই 7 দিন তার রুটিন পুরোপুরি বদলে দিয়েছে, তাকে একটি ভেঙে যাওয়া পরিবারের অংশ করে তুলেছে যারা নিজেদের আবার গড়ে তোলার চেষ্টা করছে। এই 7 দিনে তিনি সেই 3টি ছোট মেয়ের মায়ে পড়ে গেছেন যাদের এক স্থিরতা আর ভালোবাসার খুব প্রয়োজন ছিল। আর এই 7 দিনে তিনি আরিয়ানের প্রতি এমন কিছু অনুভব করতে শুরু করেছেন যা কেবল পেশাদার সম্মান বা সহানুভূতির মধ্যে। এটি বিপজ্জনক ছিল। তিনি তা জানতেন। সামাজিক মর্যাদার পার্থক্য, পরিস্থিতির পার্থক্য। আরিয়ান একজন বিপত্নিক আর তিনি তার কর্মচারী। আবেগীয় বিপর্যয়ের সমস্ত উপকরণ এখানে মজুদ ছিল।
কিন্তু তা সত্ত্বেও কেন এটি একটি খারাপ ধারণা তার সমস্ত কারণ মনে মনে তালিকাভুক্ত করার পরেও আনিকা তার অনুভূতি অস্বীকার করতে পারছিলেন না। আরিয়ান হাসলে তার হৃদস্পন্দন বেড়ে যাওয়া, তিনি কখন বাড়ি ফিরবেন তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা, প্রতিটি কথোপকথনের সাথে তাদের মধ্যে এক নীরব সংযোগ বাড়ছিল। তিনি ঘুমানোর আগে ভাবলেন তাকে সাবধান থাকতে হবে, আবেগীয় দূরত্ব বজায় রাখতে হবে এবং নিজেকে এই অনুভূতির গভীরে যেতে দেওয়া যাবে না। কিন্তু হৃদয় কখনোই যুক্তির কথা শুনতে ভালো ছিল না এবং আনিকার মাথা প্রতিবাদ করার অনেক আগেই তার হৃদয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে আরিয়ান খুব বিশেষ কেউ। দ্বিতীয় মাসটি এমন এক রুটিন নিয়ে এল যা এখন খুব স্বাভাবিক মনে হচ্ছিল। সকাল শুরু হতো একসাথে নাস্তা করার মাধ্যমে, যেখানে 3টি মেয়ে প্যানকেক, স্ক্র্যাম্বলড এগ বা ফ্রেঞ্চ টোস্ট তৈরিতে সাহায্য করত। আরিয়ান অফিসে যাওয়ার আগে এই মুহূর্তগুলোতে অংশ নেওয়ার জন্য এখন একটু জলদি ঘুম থেকে উঠতে শুরু করেছেন। তিনি দেখতেন তার মেয়েরা ডিম ভাঙার সময় হাসছে, কে ব্যাটার ভালো নাড়বে তা নিয়ে প্রতিযোগিতা করছে এবং ফল দিয়ে প্লেটে মজার সব হাসিমুখের ছবি আঁকছে। আনিকা ফ্রিজের ওপর রঙিন তারার একটি তালিকা তৈরি করেছিলেন। এটি ভালো ব্যবহারের জন্য কোনো পুরস্কার ছিল না, বরং স্বাস্থ্যকর উপায়ে আবেগ প্রকাশের এক উদযাপন ছিল। কেউ যদি জেদ না করে নিজের কষ্টের কথা মুখে বলতে পারত, তবে সে একটি সোনালি তারা পেত। কেউ যদি সবকিছু মনের ভেতর চেপে না রেখে সাহায্য চাইত, তবে সে একটি রূপালী তারা পেত। আর কেউ যদি অন্য কারো কঠিন সময়ে সাহায্য করত, তবে সে একটি বেগুনি তারা পেত। যমজরা এই পদ্ধতিটি খুব গুরুত্বের সাথে নিয়েছিল এবং নিজেরা আলোচনা করত কে তারা পাওয়ার যোগ্য। সারা অনেক ছবি আঁকা শুরু করল। ঘরের টেবিলটি কাগজে ভরে যেত, রঙিন সব হিজিবিজি যা ধীরে ধীরে একটি রূপ পাচ্ছিল। সে তার পরিবারের ছবি আঁকত। সবসময় 4জন মানুষ, 3টি ছোট আর একটি বড় এবং আকাশে কোনো ভুল ছাড়াই একটি উজ্জ্বল হলুদ তারা থাকত। সে ছবিগুলো নিয়ে কখনো কথা বলত না, শুধু অবিরত এঁকে যেত যেন তার ভেতরের কথাগুলো তাকে বাইরে বের করতে হবে। এক শনিবার বিকেলে আরিয়ান যখন নিজের অফিসে কাজ করছিলেন আর যমজরা আনিকার তত্ত্বাবধানে বাগানে খেলছিল, সারা একটি নতুন ছবি নিয়ে এল। এবার ছবিতে 5 জন মানুষ ছিল। 3টি যমজ, আরিয়ান, আকাশে হলুদ তারা এবং আরিয়ানের পাশে পঞ্চম একজন মানুষ যার লম্বা কালো চুল এবং বুকে একটি সবুজ তারা ছিল। এটিকে? আনিকা নরম সুরে জিজ্ঞেস করলেন, ঘাসের উপর সারার পাশে বসে। এটি তুমি? সারা সহজভাবে বলল। তুমিও এখন আমাদের পরিবারের অংশ। কিন্তু তোমার তারাটা মায়ের তারার চেয়ে আলাদা কারণ তুমি আমাদের সাথে নিচে আছো, আকাশে নও। আনিকার বুকটা ব্যথায় ভরে উঠল। তুমি কি নিশ্চিত যে আমাকে তোমার পরিবারের ছবিতে রাখতে চাও? সারা গম্ভীরভাবে মাথা নাড়ল। মা আমাদের হৃদয়ে চিরকাল পরিবারের অংশ। কিন্তু তুমি এখানে আমাদের সাথে চিরকাল পরিবারের অংশ। এটি আলাদা, কিন্তু দুটোই সত্যি। একটি 4 বছরের শিশুর এই সাধারণ প্রজ্ঞা মাঝে মাঝে অবাক করে দিত। আনিকা সারাকে জড়িয়ে ধরলেন এবং অনুভব করলেন মেয়েটি তার বাহুতে আগের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। বিশ্বাসের ভিত্তিটি ঈদ বাই ঈদ, মুহূর্ত বাই মুহূর্ত তৈরি হচ্ছিল। স্বামীয়ার মধ্যে নিয়মকানুনের প্রতি এক ঝোঁক তৈরি হয়েছিল। সে সব কিছুর নিয়ম জানতে চাইত। খেলার নিয়ম, বাড়ির নিয়ম, পৃথিবীর নিয়ম। আনিকা বুঝতে পারলেন এটি তার এক উপায় ছিল সেই সত্যটি মেনে নেওয়ার যে সবচেয়ে বড় নিয়মটি ভেঙে গেছে, যে মা কখনো ছেড়ে চলে যায় না। সে যদি অন্য সব নিয়ম বুঝতে পারে, তবে হয়তো পৃথিবীটা আবার তার কাছে অর্থবহ হবে। আনিকা শিশুদের জন্য কিছু বই কিনলেন যেখানে ব্যাখ্যা করা আছে জিনিসগুলো কিভাবে কাজ করে। গাছ কিভাবে বড় হয়, প্লেন কিভাবে ওড়ে, মানুষের শরীর কিভাবে কাজ করে। স্বামীয়া প্রতিটি পাতা গোগ্রাসে গিলত এবং অন্তহীন প্রশ্ন করত। আর যখন প্রশ্নগুলো খুব গভীর বা অস্তিত্ববাদী হয়ে উঠত, যেমন মানুষ কেন চলে যায় বা ভালো মানুষের সাথে কেন খারাপ কিছু ঘটে, আনিকা সেই কঠিন উত্তরগুলো থেকে পালিয়ে যেতেন না। মাঝে মাঝে খারাপ কিছু ঘটে যার কোনো ব্যাখ্যা থাকে না, তিনি সততার সাথে বলতেন, এটি ন্যায্য নয়, ঠিকও নয়, কিন্তু ঘটে। আর আমরা সেটা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা যেটা নিয়ন্ত্রণ করতে পারি তা হল আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখাব, কিভাবে এগিয়ে চলব এবং যারা এখনও আছে তাদের যত্ন কিভাবে নেব। স্বামীয়া এই উত্তরগুলো অনেক বয়স্ক মানুষের মতো গুরুত্ব দিয়ে গ্রহণ করত। ধীরে ধীরে মাথা নাড়ত, তার চোখগুলো দূরে তাকিয়ে থাকত, যেন সে সেই কঠিন সত্যগুলো নিজের মনের মধ্যে সাজিয়ে নিচ্ছে। তারপর সে আরেকটা বই চাইত, আরেকটা ব্যাখ্যা, জ্ঞানের আরেকটা টুকরো যা ভেতরের বিশৃঙ্খলাকে গুছিয়ে আনতে সাহায্য করতে পারে। সাফার দুঃস্বপ্ন হতো। প্রায় প্রতি রাতে রাত 3টার দিকে আনিকা মেয়েদের ঘর থেকে কান্নার শব্দ শুনে জেগে উঠতেন। সবসময় সাফা। সবসময় সেই একই ভয়, হারানো আর একা হয়ে যাওয়ার সেই ছিন্নভিন্ন ছবিগুলো যা ট্রমার শিকার শিশুদের তাড়া করে।
আনিকা তার ঘরের দরজা একটু খোলা রাখতে শুরু করলেন এবং তার মধ্যে এক ষষ্ঠ ইন্দ্রিয় তৈরি হল যা দুঃস্বপ্ন শুরু হওয়ার কয়েক সেকেন্ড আগেই তাকে জাগিয়ে দিত। তিনি মেয়েদের ঘরে যেতেন, সাফাকে কোলে নিয়ে রান্নাঘরে আসতেন। তিনি হালকা গরম চকোলেট দুধ বানাতেন এবং সাফা কথা বলার জন্য তৈরি হওয়া পর্যন্ত তারা দুজন নির্বে টেবিলে বসে থাকতেন। মাঝে মাঝে সাফা দুঃস্বপ্নটি বলত, সবসময় একই ধরনের দৃশ্য, সে একা, তার মাকে খুঁজছে, বাবাকে খুঁজছে, বোনদের খুঁজছে কিন্তু কাউকে খুঁজে পাচ্ছে না। অন্য সময় সে শুধু কাঁদত আর আনিকা টেবিলের উপর দিয়ে তার হাতটি ধরে রাখতেন। তোমার কি ভয় লাগে যে আমিও চলে যাব? এক রাতে আনিকা তাকে জিজ্ঞেস করলেন। সাফা মাথা নাড়ল, নীরবে জল ঝরছিল। সবাই চলে যায়। মা চলে গেছে, আয়রা চলে গেছে, একদিন তুমিও চলে যাবে। আনিকা তার চেয়ারটি আরও কাছে আনলেন এবং সাফার চোখের দিকে তাকালেন। আমি প্রতিশ্রুতি দিতে পারি না যে আমি চিরকাল থাকব, কারণ কেউ তা পারে না। কিন্তু আমি প্রতিশ্রুতি দিতে পারি যে যতক্ষণ আমি এখানে আছি আমি সত্যিই থাকব, পুরোপুরিভাবে উপস্থিত থাকব, তোমার যত্ন নেব। আর যদি কোনো দিন আমাকে চলে যেতেই হয়, তবে তা তোমাকে অপছন্দ করি বলে বা ক্লান্ত হয়ে গেছি বলে হবে না। তা হবে কোনো গুরুত্বপূর্ণ কারণে এবং আমি তোমাকে বুঝিয়ে বলব আর ঠিকমতো বিদায় নেব। এটি আমি কথা দিতে পারি। সাফা শক্ত করে আনিকার হাত ধরল। তুমি কি আমাদের ঘরে ঘুমাতে পারো? শুধু আজ, যাতে আমি জানি তুমি কাছে আছো। আনিকা ঘড়ির দিকে তাকালেন। রাত 4টা বাজে। ঠিক আছে, আমি একটা কম্বল নিয়ে আসি আর তোমাদের ঘরের ওই সোফাটায় ঘুমাব। সাফা দুঃস্বপ্ন দেখার পর প্রথমবারের মতো হাসল। ধন্যবাদ আরিয়ান। পরদিন সকালে মেয়েদের ঘরের সোফায় আনিকাকে ঘুমন্ত অবস্থায় পেলেন। সকাল 7টা বাজে, জানালা দিয়ে রোদ ভেতরে আসছিল এবং তিনি কাজে যাওয়ার আগে মেয়েদের দেখতে এসেছিলেন। 3টি মেয়ে এখনও তাদের বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন এবং আনিকা একটি পাতলা কম্বল জড়িয়ে সোফায় কুঁকড়ে শুয়ে আছেন। তার ঘাড়টা এমনভাবে বেঁকে আছে যা জেগে উঠলে নিশ্চিতভাবেই ব্যথা করবে। তিনি সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে শুধু দেখলেন সেই মহিলাটিকে যিনি কয়েক সপ্তাহ আগে একজন অপরিচিত হিসেবে এসেছিলেন আর এখন তার মেয়েদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। যিনি মাঝরাতে দুঃস্বপ্ন তাড়াতে জেগে থাকেন, যিনি সাধারণ কাজগুলোকে খেলায় পরিণত করেন, যিনি বিচার না করে প্রতিটি আবেগকে গুরুত্ব দেন এবং যিনি মেয়েদের সেই অনুভূতিগুলো প্রকাশের অনুমতি দেন যা তাদের প্রয়োজন। আর তিনি সেই শান্ত সকালে অনুভব করলেন যে আনিকা তার নিজের জীবনেরও এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। তিনি রাতের খাবারের সেই মুহূর্তগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন যখন তারা ঘণ্টার পর ঘণ্টা কথা বলেন। আনিকা আশেপাশে থাকলে তিনি আরও সহজে হাসেন। অফিসের কাজের ফাঁকেও তিনি আনিকার কথা ভাবেন। তিনি এমন কিছু অনুভব করছেন যা তার করা উচিত নয়, কিছু একটা যা অসুবিধাজনক, জটিল এবং পরিস্থিতির বিচারে সম্পূর্ণ অনুপযুক্ত। আনিকা নড়ে উঠলেন, বিভ্রান্ত হয়ে চোখের পলক ফেললেন এবং দেখলেন আরিয়ান সেখানে দাঁড়িয়ে আছেন। দুঃখিত, তিনি ঘুমের ঘোরে ভাঙা গলায় বললেন। রাতে সাফার দুঃস্বপ্ন হয়েছিল আর ও আমাকে কাছে থাকতে বলেছিল। ও ঘুমিয়ে যাওয়ার পর আমার নিজের ঘরে চলে যাওয়া উচিত ছিল। দুঃখিত হওয়ার কিছু নেই, আরিয়ান নরম সুরে বললেন। আপনি যা করেছেন তা অন্য কেউ করত না। আগের আয়রা দিনের বেলাতেই ওদের সামলাতে পারত না, আর মাঝরাতে জেগে থাকা তো দূরের কথা। আনিকা উঠে দাঁড়ালেন এবং কম্বলটি ভাঁজ করলেন। এটি শুধু চাকরি নয়, আমি সত্যিই ওদের মায়ে পড়ে গেছি। আমি জানি। সেটা বোঝা যায়। আরিয়ান ইতস্তত করলেন এবং তারপর বলতে থাকলেন, আপনার কি আজ কোনো পরিকল্পনা আছে? আজ শনিবার, আপনার ছুটির দিন। আমি ভাবছিলাম মেয়েদের পার্কে নিয়ে যাব, ওদের একটু দৌড়াদৌড়ি করতে দেব, তাজা বাতাস লাগবে। আপনি কি আমাদের সাথে আসতে চান? আয়া হিসেবে নয়, বরং। তিনি সঠিক শব্দ খুঁজলেন। পরিবারের অংশ হিসেবে আনিকার বুকে এক কম্পন অনুভূত হল। আরিয়ানের বলার ভঙ্গি, তার ইতস্তত ভাব এবং এটি যে কাজ নয় বরং একটি অকৃত্রিম আমন্ত্রণ তা স্পষ্ট করে দেওয়া, সবকিছুই আনিকাকে নাড়া দিল। তিনি জানতেন তার উচিত এটি প্রত্যাখ্যান করা, পেশাদার দূরত্ব বজায় রাখা এবং সীমা অতিক্রম না করা। কিন্তু তার মুখ দিয়ে অন্য কথা বেরিয়ে এল, আমি যেতে পারলে খুশি হতাম। রমনা পার্কটি রৌদ্রোজ্জ্বল শনিবার উপভোগ করতে আসা পরিবারগুলোতে ঠাসা ছিল। আরিয়ান মেয়েদের ছোট সাইকেলগুলো নিয়ে এসেছিলেন যা 1 বছরেরও বেশি সময় ধরে গ্যারেজে পড়েছিল। যমজরা এখনও সাপোর্টিং চাকা ছাড়া একা সাইকেল চালানোর মতো বড় হয়নি, কিন্তু সাহায্য পেলে তারা শান্ত রাস্তাগুলোতে বেশ আনন্দ পাচ্ছিল। আনিকা সারার পাশে দৌড়াচ্ছিলেন, সিটের পেছনটা ধরে রাখছিলেন আর মেয়েটি গভীর মনোযোগ দিয়ে প্যাডেল করছিল। আরিয়ান স্বামীর সাথে একই কাজ করছিলেন। সাফা পার্কে দোলনা খেতে পছন্দ করল, ধীরে ধীরে দোল খাচ্ছিল আর বোনদের দেখছিল।
অন্য বাবা-মায়েরা তাদের দিকে তাকিয়ে হাসছিলেন, সম্ভবত ভাবছিলেন তারা একটি সাধারণ পরিবার যারা ছুটির দিনে ঘুরতে এসেছে। আর কয়েক ঘণ্টার জন্য আনিকাও তা বিশ্বাস করতে চাইলেন। তিনি ভান করতে চাইলেন যে এটিই তার জীবন, এই মেয়েরাই তার নিজের এবং এই লোকটিই তার স্বামী। তিনি সেই মুহূর্তের সম্পূর্ণ সুখ অনুভব করতে চাইলেন কোনো জটিল প্রশ্ন ছাড়াই। সারা যখন আনিকার সাহায্য ছাড়াই কয়েক মিটার সাইকেল চালাতে পারল, তখন মেয়েটির আনন্দের চিৎকার পার্কে প্রতিধ্বনিত হল এবং আনিকা এক তীব্র গর্ব আর ভালোবাসা অনুভব করলেন যা তাকে কিছুটা ভীত করে তুলল। ফেরার পথে ৩টি মেয়েই গাড়ির পেছনের সিটে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। আরিয়ান নীরবে গাড়ি চালাচ্ছিলেন আর আনিকা জানালা দিয়ে শহর দেখছিলেন। তোমরাই আমার জীবন বদলে দিয়েছ, তিনি মনে মনে ভাবলেন, কিন্তু মুখে বললেন না। এই ৩টি ভাঙা হৃদয়ের শিশু আর এই লোকটি যে সব টুকরোগুলোকে একসাথে ধরে রাখার চেষ্টা করছে। আসার জন্য ধন্যবাদ, আরিয়ান হঠাৎ নীরবতা ভেঙে বললেন। অনেকদিন পর ওরা এভাবে আনন্দ করল। আমি এভাবে আনন্দ করলাম। আমিও খুব আনন্দ করেছি, আনিকা স্বীকার করলেন। তারা একে অপরের দিকে দ্রুত একবার তাকালেন এবং সেই ১ সেকেন্ডের সংযোগে দুজনেই জানতেন যে তাদের মধ্যে পেশাদার সম্পর্কের মধ্যে কিছু একটা গড়ে উঠছে। আর দুজনেই এতে আতঙ্কিত ছিলেন। আরিয়ান কারণ তিনি এখনও বিথির স্মৃতি বয়ে বেড়াচ্ছেন, সমাজ বিচার করবে এবং তাদের মধ্যে বিশাল সামাজিক ব্যবধান রয়েছে। আনিকা কারণ তিনি ভয় পাচ্ছিলেন মায়ে জড়িয়ে আবার কাউকে হারানোর। তিনি জানতেন এই গল্পের শেষটা খারাপ হতে পারে এবং তিনি চাননি কেউ তাকে এমন আয়া হিসেবে দেখুক যে পরিস্থিতির সুযোগ নিয়েছে। কিন্তু এটি জটিল তা জানা সত্ত্বেও অনুভূতিগুলো চলে গেল না। বরং সেগুলো আরও আতঙ্কিত, আরও তীব্র এবং উপেক্ষা করা অসম্ভব হয়ে উঠল। সেদিন রাতে মেয়েরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাওয়ার পর আরিয়ান আর আনিকা পেছনের বারান্দায় বসলেন। তিনি চা বানিয়েছিলেন আর আনিকা বিস্কুট নিয়ে এসেছিলেন যা মেয়েরা তৈরি করতে সাহায্য করেছিল। রাতটি ছিল শীতল, শহরের আলোর দূষণ সত্ত্বেও আকাশ পরিষ্কার ছিল। আমি কি একটা কথা জিজ্ঞেস করতে পারি? আরামদায়ক নীরবতার কয়েক মিনিট পর আরিয়ান বললেন। অবশ্যই। আপনি এটা কিভাবে করেন? সবসময় ওদের পাশে থাকা, ওদের কষ্ট সামলানো, মাঝরাতে জেগে ওঠা এবং তবুও মনে হয় আপনার মধ্যে অফুরন্ত শক্তি আছে। আনিকা চায়ের কাপে চুমুক দিলেন। আমি মনে করি এটি কারণ আমি বুঝতে পারি। আমি জানি যখন সবকিছু ভেঙে পড়ে তখন কাউকে পাশে পাওয়ার প্রয়োজনীয়তা কেমন এবং যখন আপনার চারপাশে কেবল এমন মানুষ থাকে যারা চায় আপনি দ্রুত সব ভুলে যান, কান্না থামান আর এগিয়ে যান। মাহিন যখন মারা গেল সবাই চাইল কয়েক সপ্তাহের মধ্যে আমি স্বাভাবিক হয়ে যাই। যেন তা সম্ভব। যেন কষ্টের কোনো মেয়াদের তারিখ আছে। তিনি থামলেন। তাই আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে যদি কোনো দিন আমি এমন কাউকে দেখি যে একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, আমি সেই মানুষদের মতো হব না। আমি সেই মানুষটি হব যা আমার নিজের দরকার ছিল কিন্তু আমি পাইনি। আরিয়ান আনিকার দিকে এমন এক দৃষ্টিতে তাকালেন যা দেখে আনিকা দৃষ্টি সরিয়ে নিলেন। আপনি অসাধারণ, জানেন তো? না, আমি নই। আমি কেবল এমন একজন যে কষ্ট বোঝে আর সাহায্য করতে চায়। এতে অসাধারণ কিছু নেই। আছে, তিনি নরম সুরে জোর দিয়ে বললেন। আর আমি খুব কৃতজ্ঞ যে আপনি এখানে আছেন। মেয়েরাও কৃতজ্ঞ। যদিও ওরা এখনও তা ঠিকমতো প্রকাশ করতে জানে না। ওরা ওদের মতো করে প্রকাশ করে। সারার ছবি, সামিয়ার প্রশ্ন, সাফা যেভাবে আমার হাত ধরে থাকে। আমি তা দেখতে পাই। আবার নীরবতা ফিরে এল, কিন্তু এবার তা না বলা অনেক কথা আর জমানো অনুভূতিতে ভারী ছিল। আনিকা ক্লান্তির অজুহাতে প্রথম উঠে দাঁড়ালেন, সেই মুহূর্তের তীব্রতা থেকে পালিয়ে নিজের ঘরে চলে গেলেন। আরিয়ান তাকে যেতে দিলেন, কিন্তু তার চোখ আনিকাকে অনুসরণ করল যতক্ষণ না তিনি দরজার আড়ালে হারিয়ে গেলেন। আরিয়ান একা বারান্দায় বসে ভাবতে লাগলেন কিভাবে তিনি এমনটা হতে দিলেন, কিভাবে তিনি নিজের হৃদয়কে আবার অনুভব করতে দিলেন যখন তিনি বিথিকে ছাড়াই বাঁচতে শিখছেন। মঙ্গলবার বিকেলে কোনো খবর না দিয়েই মোর্শেদা বেগম উপস্থিত হলেন। আনিকা তখন বসার ঘরে যমজদের মেঝেতে ছড়ানো একটি বিশাল পাজল মেলাতে সাহায্য করছিলেন। দরজার কাচের মধ্য দিয়ে তিনি ষাটোর্ধ্ব এক মার্জিত মহিলাকে দেখলেন, যার ধূসর চুলগুলো নিখুঁতভাবে খোপা করা ছিল এবং পরনে ছিল একটি দামি বেইজ রঙের স্যুট। দাদি, আনিকা আরিয়ানের সাথে চেহারার মিল দেখে তক্ষুনি বুঝতে পারলেন। একই বাদামি চোখ, একই মুখের গড়ন, কিন্তু তা আভিজাত্য আর নিয়ন্ত্রণের এক কঠোরতায় ঢাকা। আনিকা দরজা খুললেন, নিজের সাধারণ জিন্সের প্যান্টে হাত মুছে নিলেন। শুভ অপরাহ্ন। আপনি নিশ্চয়ই আরিয়ানের মা, আনিকা ভদ্রভাবে বললেন। ভেতরে আসুন প্লিজ। মোর্শেদা বেগম এক বিচারক দৃষ্টিতে আনিকাকে আপাদমস্তক দেখলেন, কয়েক সেকেন্ডেই প্রতিটি খুঁটিনাটি যাচাই করে নিলেন।
সাধারণ সুতির জামা, পুরনো স্নিকার্স, সাধারণভাবে বাঁধা চুল এবং সস্তা হাতঘড়ি ছাড়া কোনো গয়না নেই। আনিকা অনুভব করলেন তাকে এক তুচ্ছ ক্যাটাগরিতে ফেলা হচ্ছে। যমজরা তাদের দাদিকে দেখে পাজল ছেড়ে উঠে এল। দাদি, সারা চিৎকার করে দাদিকে জড়িয়ে ধরল। সামিয়া আর সাফাও তাকে অনুসরণ করল এবং এক মুহূর্তের জন্য নাতনিদের জড়িয়ে ধরার সময় মোর্শেদা বেগমের কঠোর মুখটি নরম হয়ে এল। কিন্তু যখন তিনি মেয়েদের মাথার ওপর দিয়ে আনিকার দিকে তাকালেন, সেই শীতলতা আবার ফিরে এল। তাহলে তুমিই নতুন আয়া মোর্শেদা বেগম ললেন, এটি কোনো প্রশ্ন ছিল না। আরিয়ান আমাকে বলল সে শেষ পর্যন্ত এমন কাউকে পেয়েছে যে দুদিনের বেশি টিকতে পেরেছে। তিনি মেয়েদের ছেড়ে দিলেন। তোমরা একটু খেলো সোনামণিরা, আমি এই মেয়েটির সাথে একটু কথা বলবো। ওর সাথে আমার একান্তে কিছু কথা আছে। যমজরা আনিকা আর তাদের দাদির দিকে তাকাল, বাতাসে এক উত্তেজনা অনুভব করে। সারা প্রতিবাদ করতে চাইল, কিন্তু আনিকা ইশারায় বললেন সব ঠিক আছে। তোমরা পাজলটা মেলাও সোনামণিরা। আমি 1 মিনিটেই আসছি। মোর্শেদা বেগম উত্তরের অপেক্ষা না করেই রান্নাঘরের দিকে হাঁটতে শুরু করলেন। আনিকা দীর্ঘশ্বাস ফেলে তাকে অনুসরণ করলেন। রান্নাঘরে মোর্শেদা বেগম কাউন্টারে হেলান দিয়ে হাত ভাঁজ করে দাঁড়ালেন। সে তোমাকে কত বেতন দিচ্ছে? মোর্শেদা বেগম সরাসরি জিজ্ঞেস করলেন। আনিকা এই প্রশ্নে কিছুটা অবাক হলেন। সম্মানের সাথেই বলছি, আমার মনে হয় এটি আমার আর আরিয়ানের মধ্যকার বিষয়ে। মোর্শেদা বেগম এক তাচ্ছিলের হাসি হাসলেন। অবশ্যই। খুব সুবিধাজনক। তুমি এখানেই থাকো, তাই না? সপ্তাহের দিনগুলোতে ওই ছোট ঘরটায়? হ্যাঁ। প্রতিদিন 4 ঘণ্টা যাতায়াত এড়াতে এবং মেয়েদের জন্য সবসময় উপস্থিত থাকতে। খুব সুবিধাজনক। মোর্শেদা বেগম আবার বললেন, শব্দটি জোর দিয়ে। এক তরুণী মেয়ে আমার বিপত্নিক ছেলের সাথে একই বাড়িতে থাকছে, তার মেয়েদের দেখাশোনা করছে, এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করছে। তোমার কি মনে হয় না এটি সন্দেহজনক? আনিকা রাগেজ বলছিলেন, কিন্তু কণ্ঠস্বর শান্ত রাখলেন। সন্দেহজনক কিছু নেই। আমি আপনার নাতনিদের আয়া। ওদের দেখাশোনা করি, রান্না করি, রুটিনে সাহায্য করি। এটি অন্য যে কোনো চাকরির মতোই। মোর্শেদা বেগম আনিকার দিকে কয়েক ধাপ এগিয়ে এলেন। তুমি কোথা থেকে এসেছ যেন? যাত্রাবাড়ি? কোনো এলাকা ঠিক? ডেমরা? আনিকা উত্তর দিলেন থুতনি উঁচিয়ে। আর আপনি জিজ্ঞেস করার আগেই বলে দিই, হ্যাঁ, আমি একটি সাধারণ বাড়িতে থাকি। হ্যাঁ, এখানে আসতে আমাকে 3টি বাস বদলাতে হয়। হ্যাঁ, আমি এক শ্রমজীবী পরিবার থেকে এসেছি যাদের কখনো বাড়তি টাকা ছিল না। কিন্তু এসব আমাকে আপনার নাতনিদের ভালো যত্ন নেওয়ার ক্ষেত্রে অযোগ্য করে দেয় না। মোর্শেদা বেগম হাসলেন, কিন্তু সেটি ছিল এক বিষাক্ত হাসি। আমি আয়া হিসেবে তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলিনি। তুমি নিশ্চয়ই কাজটা জানো, নইলে আমার ছেলে তোমাকে এখানে রাখত না। আমি প্রশ্ন তুলছি তোমার উদ্দেশ্য নিয়ে। তুমি তরুণী, চারপাশে এমন বিলাসিতা দেখছ যা তোমার কখনো ছিল না, এবং আমার ছেলে এখন মানসিকভাবে খুব দুর্বল। বিপত্নিক, একা, 3 মেয়েকে বড় করার চেষ্টা করছে। এটি একজন উচ্চাকাঙ্ক্ষী মানুষের জন্য খুব সুবিধাজনক পরিস্থিতি। শব্দগুলো পাথরের মতো আঘাত করছিল। আনিকার মুখ লাল হয়ে গেল, হাত কাঁপছিল। তিনি চিৎকার করতে চাইলেন, বলতে চাইলেন যে আরিয়ানের প্রতি তার অনুভূতি অকৃত্রিম এবং টাকার সাথে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু অনুভূতি আছে তা স্বীকার করা মানেই মোর্শেদা বেগমের সন্দেহকে সত্যি প্রমাণ করা। আমি উচ্চাকাঙ্ক্ষী নই, আনিকা বললেন, কণ্ঠস্বর কাঁপছিল। আমি শিক্ষাবিজ্ঞানের একজন ছাত্রী যে এই চাকরিটা নিয়েছে কারণ এই 3টি শিশুর সাহায্যের প্রয়োজন ছিল। এর বেশি কিছু নয়। আপাতত মোর্শেদা বেগম ধীর স্বরে বললেন। তবে আমি এমনটা আগেও দেখেছি। তোমার মতো মেয়েরা এমন পরিস্থিতির সুযোগ নেয়। আমার ছেলের অনেক সম্পত্তি আছে। ঢাকায় আমাদের পরিবারের অনেক নামডাক। আর তুমি, ডেমরার এক মেয়ে যার পড়াশোনাও শেষ হয়নি, যার এক মৃত ভাইয়ের দুঃখের গল্প ছাড়া আর কিছুই নেই, তুমি এই সব কিছুর সুযোগ পাচ্ছ। আমি কেন সন্দেহ করব না? আনিকা এক পা পিছিয়ে গেলেন। সম্মানের সাথেই বলছি, আপনি আমাকে চেনেন না। আমি কোথায় থাকি আর আমার কত টাকা নেই তা ছাড়া আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না। কিন্তু আপনার নাতনিরা আমাকে চেনে। ওরাই বলতে পারবে আমি ওদের সাথে কেমন ব্যবহার করি। শিশুদের খুব সহজে ভোলানো যায়, মোর্শেদা বেগম শীতল কণ্ঠে বললেন। বিশেষ করে ট্রমার শিকার শিশুরা যারা একজন মায়ের অভাব বোধ করছে। ওদের মন জয় করা কঠিন কিছু নয় যখন ওরা এত দুর্বল। এই অবিচার আর নিষ্ঠুর কথাগুলো আনিকার জন্য অসহ্য হয়ে উঠল। তার চোখে জল চলে আসছিল, কিন্তু তিনি তা পড়তে দিলেন না। মোর্শেদা বেগমকে সেই তৃপ্তি দিতে চাইলেন না।
আপনার কথা শেষ হলে আমাকে মেয়েদের কাছে যেতে হবে, আনিকা বললেন। ওরা পাজল শেষ করার জন্য অপেক্ষা করছে। তিনি রান্নাঘর থেকে বেরিয়ে যেতে লাগলেন, কিন্তু মোর্শেদা বেগমের কণ্ঠস্বর তাকে থামাল। আমি তোমার উপর নজর রাখব। আর আমার ছেলের সাথে আমি কথা বলব যে তোমার মতো কাউকে পরিবারের এত কাছে রাখা কতটা ঝুঁকিপূর্ণ। ওর উপর আমার প্রভাবকে ছোট করে দেখো না। আনিকা কোনো উত্তর দিলেন না। তিনি বেরিয়ে এলেন এবং বসার ঘরে মেয়েদের কাছে ফিরে গেলেন। তারা উদ্বেগের সাথে তার দিকে তাকাল, বুঝতে পারল কিছু একটা ভুল হয়েছে। আনিকা জোর করে একটি হাসি দিলেন। চলো আমরা এই পাজলটা শেষ করি। মোর্শেদা বেগম কিছুক্ষণ পর বসার ঘরে এলেন। তার সমস্ত শীতলতা কৃত্রিম মধুরতায় বদলে গেল যখন তিনি নাতনিদের সাথে কথা বলছিলেন। তিনি আরও 1 ঘণ্টা থাকলেন, তাদের স্কুল, বন্ধু আর খেলাধুলা নিয়ে প্রশ্ন করলেন। আর সারাটা সময় আনিকা অনুভব করলেন মোর্শেদা বেগমের চোখ তার উপর স্থির, তার প্রতিটি কথা আর কাজ পর্যবেক্ষণ করছে কোনো প্রমাণের আশায় যা তার সন্দেহকে নিশ্চিত করবে। মোর্শেদা বেগম চলে যাওয়ার পর আনিকা এক বিশাল স্বস্তি অনুভব করলেন। যমজরা আবার স্বাভাবিকভাবে খেলতে শুরু করল। কিন্তু আনিকার মনে হচ্ছিল তাকে যেন কেউ এক বিশাল অযোগ্যতার কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার করে গেছে। তাকে এক হুমকি হিসেবে দেখা হচ্ছে। আরিয়ান সন্ধ্যা 7টায় বাড়ি ফিরলেন, অন্যদিনের চেয়ে একটু দেরিতে। তাকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। মেয়েরা বরাবরের মতো তাকে জড়িয়ে ধরল, পাজল শেষ করার কথা, দাদির আসার কথা আর সকালের নাস্তার কথা বলতে থাকল। মা এসেছিলেন, তিনি মেয়েদের মাথার ওপর দিয়ে আনিকার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন। আনিকা মাথা নাড়লেন। উনি মেয়েদের দেখতে এসেছিলেন। 1 ঘণ্টার মতো ছিলেন। আনিকার কণ্ঠস্বরে কিছু একটা আরিয়ানকে সতর্ক করল। তিনি কি আপনাকে কিছু বলেছেন? আনিকা ইতস্তত করলেন। যমজরা এখনও সেখানে তাদের বাবার পা জড়িয়ে ধরে আছে এবং তিনি তাদের সামনে এই আলোচনা করতে চাইলেন না। আমরা কি রাতের খাবারের পর কথা বলতে পারি? আরিয়ান অস্বস্তিটা বুঝতে পারলেন। অবশ্যই। সোনামণিরা, যাও, হাত ধুয়ে এসো। আজ আমি আনিকাকে রাতের খাবার তৈরিতে সাহায্য করব। মেয়েরা বাথরুমে চলে যাওয়ার পর আরিয়ান আনিকার কাছে এলেন। মা কি আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন? আনিকা তার দৃষ্টি এড়িয়ে গেলেন। উনি চিন্তিত ছিলেন। এটি স্বাভাবিক, আমি একজন অপরিচিত মানুষ, ওনার নাতনিদের দেখাশোনা করছি। আনিকা, আরিয়ান দুইভাবে বললেন। আমার দিকে তাকান। তিনি কি খারাপ ব্যবহার করেছেন? আনিকা অবশেষে তার দিকে তাকালেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি মনে করেন আমার উদ্দেশ্য ভালো নয়। আমি ভুল জায়গা থেকে এসেছি, আমার পর্যাপ্ত শিক্ষা নেই এবং আমি পরিস্থিতির সুযোগ নিচ্ছি। তিনি আমাকে সরাসরি আপনার সম্পত্তির লোভে পড়ার দায়ে অভিযুক্ত করেছেন। আরিয়ানের মুখ রাগে লাল হয়ে গেল। তিনি এসব বলেছেন? ঠিক এই শব্দগুলো হয়তো বলেননি, কিন্তু তার বার্তা পরিষ্কার ছিল। আনিকা হাত ভাঁজ করলেন। আর হয়তো তিনি ঠিকই সতর্ক করছেন। শেষ পর্যন্ত আমি তো কেবল একজন আয়া। আমি আপনাদের জগতের নই। আমি একই জায়গা থেকে আসিনি, একই সুযোগ পাইনি। থামুন। আরিয়ান তাকে থামিয়ে দিলেন। ওনার কাজ আপনি করবেন না। ওনার কুসংস্কার মেনে নেবেন না শুধু এই কারণে যে ওটা অনেক টাকা আর বংশমর্যাদাওয়ালা কারো কাছ থেকে এসেছে। এটি কুসংস্কার নয় যদি এটি সত্যি হয়, আনিকা নিচু স্বরে বললেন। আমি এই জগতের নই, আরিয়ান। আপনি তা জানেন। আপনার মা তা জানেন। আর আজ হোক বা কাল, আপনিও তা বুঝতে পারবেন। আরিয়ান এক ধাপ এগিয়ে এলেন, তাদের মধ্যকার দূরত্ব কমিয়ে দিলেন। আপনি কোথা থেকে এসেছেন তাতে আমার কিছু যায় আসে না। আমার কাছে গুরুত্বপূর্ণ হল আপনি কে। আপনি যেভাবে আমার মেয়েদের যত্ন নেন, যেভাবে আপনি এই বাড়িকে আবার একটি শান্তিময় আশ্রয়ে পরিণত করেছেন, আপনি যেভাবে কষ্ট বোঝেন এবং তবুও দয়ালু হওয়ার পথ বেছে নেন, সেটিই আসল। আনিকা অনুভব করলেন তার জমানো চোখের জল এবার আর বাধা মানবে না। আপনার মা বলেছেন তিনি আপনার সাথে কথা বলবেন, আপনাকে সতর্ক করবেন আমাকে এখানে রাখার ঝুঁকি নিয়ে। উনাকে কথা বলতে দিন। আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, আনিকা। আমার বাড়িতে কে কাজ করবে বা আমার মেয়েদের জীবনে কে থাকবে, তা ঠিক করতে আমার মায়ের অনুমতির দরকার নেই। তিনি থামলেন এবং তারপর আরও নিচু স্বরে বললেন, অথবা আমার নিজের জীবনে কে থাকবে। সেই শেষ কথাগুলোর গুরুত্ব তাদের মাঝখানে থমকে রইল। আনিকা তার দিকে তাকালেন এবং সেই বাদামি চোখে সত্য দেখতে পেলেন। আরিয়ানও ঠিক তাই অনুভব করছেন যা তিনি নিজে করেন। সেই অসম্ভব সংযোগ, সেই বাড়তে থাকা অনুভূতি যা দুজনেই উপেক্ষা করার চেষ্টা করছিলেন, আরিয়ানের মধ্যেও তা সমানভাবে আছে। আর এটি জানা একই সাথে সান্ত্বনাদায়ক এবং আতঙ্কজনক। মেয়েরা দৌড়ে ফিরে এল এবং সেই মুহূর্তটি ভেঙে গেল।
আরিয়ান পিছিয়ে গেলেন এবং গলা পরিষ্কার করলেন। চলো রাতের খাবার বানাই। আজ পাস্তা হলে কেমন হয়? তারা একসাথে রাতের খাবার তৈরি করলেন। আরিয়ান আর আনিকা পাশাপাশি কাজ করছিলেন আর যমজরা টেবিল সাজাচ্ছিল। মোর্শেদা বেগমের সাথে কথোপকথনের রেশ এখনও ছিল, কিন্তু সেখানে নতুন কিছু একটাও ছিল। অনুভূতির এক স্বচ্ছতা যা এতকাল শুধু আভাসে ছিল, কখনো স্বীকার করা হয়নি। তারা দুজনেই জানতেন যে কোনো এক সময় তাদের এটি মোকাবেলা করতে হবে, কিন্তু আপাতত তিনটি ছোট মেয়ের জন্য যারা এক স্বাভাবিক জীবন চাইছে, তারা আগের মতোই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু মোর্শেদা বেগমের কথাগুলো সন্দেহের বীজ বুনে দিয়েছিল। আনিকার মনে, তিনি কি সত্যিই এখানে মানানসি? আরিয়ানের মনে, সমাজ কি বলবে যদি তিনি তার হৃদয়ের কথা শোনেন? আর এই বীজগুলো অন্য সব বীজের মতোই কেবল সঠিক সময় আর পরিস্থিতির অপেক্ষা করছিল এক বড় সমস্যায় পরিণত হওয়ার জন্য। প্রায় ৩ সপ্তাহ পর এক সাধারণ বিকেলে দুর্ঘটনাটি ঘটল। মোর্শেদা বেগমের আসার পর সবকিছু আবার স্বাভাবিক রুটিনে ফিরে গিয়েছিল। আনিকা চেষ্টা করছিলেন আরিয়ানের মায়ের কথাগুলো না ভাবতে, কিন্তু মাঝে মাঝে রাত গভীরে নিজের ছোট ঘরে শুয়ে সেই সন্দেহগুলো ফিরে আসত। তুমি এখানে মানানসি নও। তুমি সুযোগ নিচ্ছ। এটি ভেঙে পড়া শুধু সময়ের ব্যাপার। যমজরা বাগানে খেলছিল, গাছের আড়ালে লুকোচুরি খেলছিল। আনিকা বারান্দার সিঁড়িতে বসে দেখছিলেন এবং তাদের আনন্দ দেখে হাসছিলেন। সারা ছিল চোর, সে হাত বাড়িয়ে বোনদের ধরার চেষ্টা করছিল। সামিয়া হাসতে হাসতে পাশ কাটিয়ে পালাচ্ছিল। সাফা একটু ধীরে দৌড়াচ্ছিল, কিন্তু সে কৌশলী ছিল, গাছের আড়ালে লুকিয়ে থাকছিল। সবকিছু খুব দ্রুত ঘটে গেল। সাফা বাড়ির দিকে দৌড়াচ্ছিল, পেছনে সারা আসছে কি না তা দেখতে গিয়ে সে মেঝের উপর জেগে থাকা একটি শিকড় দেখতে পেল না। তার পা আটকে গেল, শরীর সামনের দিকে ছিটকে পড়ল এবং সে হাত দিয়ে পড়ার আঘাত ঠেকানোর চেষ্টা করল। তক্ষুনি এক তীক্ষ্ণ এবং আতঙ্কিত চিৎকার শোনা গেল। আনিকা কি হয়েছে তা বোঝার আগেই উঠে দাঁড়ালেন এবং সাফার দিকে দৌড়ে গেলেন। মেয়েটি মাটিতে বসে কাঁদছিল, 2 হাত দিয়ে ডান হাঁটু চেপে ধরেছিল। তার আঙুলের ফাঁক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল, খুব বেশি নয়, কিন্তু তার চামড়া আর প্যান্টে দাগ ফেলার মতো যথেষ্ট। আর তক্ষুনি আনিকার ভেতরে কিছু একটা ভেঙে গেল। হঠাৎ সেখানে সাফা কাঁদছিল না, সেখানে ছিল মাহিন। এটি একটি ছড়ে যাওয়া হাঁটু ছিল না, এটি ছিল ভাঙা কাচ, দুমড়ানো লোহা আর রক্ত, প্রচুর রক্ত। কান্নার শব্দটি সাইরেনের শব্দে পরিণত হল, চিৎকারে পরিণত হল এবং তার নিজের নাম ডাকার শব্দে পরিণত হল যখন তিনি তার ভাইকে দুমড়ানো গাড়ি থেকে বের করার চেষ্টা করছিলেন। আনিকা জমে গেলেন, তার হাত প্রচণ্ডভাবে কাঁপছিল, বুকটা এত শক্ত হয়ে গেল যে শ্বাস নিতে পারছিলেন না, দৃষ্টি ঝাপসা হয়ে এল। আনিকা, সারার কণ্ঠস্বর যেন অনেক দূর থেকে ভেসে এল। আনিকা, সাফার চোট লেগেছে, কিন্তু আনিকা নড়তে পারছিলেন না। ঠিকমতো শ্বাস নিতে পারছিলেন না। আতঙ্ক তাকে পুরোপুরি গ্রাস করে নিল, তাকে 3 বছর আগের সেই দিনে ফিরিয়ে নিয়ে গেল যখন সবকিছু তছনছ হয়ে গিয়েছিল। তিনি মোবাইলে অন্যমনস্ক ছিলেন। তিনি দেখেননি গাড়িটি আসছে। এটি তার দোষ ছিল। সবসময় এটি তার দোষ হয়েই থাকবে। আর এখন সাফা আহত হয়েছে এবং এটি আবার তার দোষ, কারণ তিনি যথেষ্ট মনোযোগ দেননি, শিকড়টি দেখেননি, এটি প্রতিরোধ করতে পারেননি। সামিয়া চিৎকার করতে করতে বাড়ির ভেতর দৌড়ে গেল। বাবা, বাবা! সাফা পড়ে গেছে। আরিয়ান কয়েক সেকেন্ডের মধ্যেই বেরিয়ে এলেন, তার হাতে অফিসের কিছু কাগজ ছিল। তিনি দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করলেন। সাফা মাটিতে বসে কাঁদছে, আনিকা এক মূর্তির মতো আতঙ্কিত দৃষ্টিতে দাঁড়িয়ে আছেন এবং তার হাত কাঁপছে। সারা আনিকার জামার হাতা ধরে টানছে তাকে সজাগ করার জন্য। তিনি প্রথমে সাফার পাশে হাঁটু গেড়ে বসলেন। বাবাকে দেখতে দাও। তোমা, তিনি হাঁটুটি সাবধানে পরীক্ষা করলেন। এটি একটি সাধারণ ক্ষত ছিল, শুধু চামড়া ছড়ে গিয়ে একটু রক্ত বের হচ্ছিল। গুরুতর কিছু নয়, ডাক্তারের কাছে যাওয়ারও প্রয়োজন নেই। তুমি ঠিক হয়ে যাবে মা। চলো ভেতরে গিয়ে এটা পরিষ্কার করি। ঠিক আছে। সাফা ফুপিয়ে মাথা নাড়ল, এখনও ভয় পেলেও এখন কিছুটা শান্ত। আরিয়ান তাকে কোলে তুলে নিলেন এবং তারপর আনিকার দিকে তাকালেন। তিনি নড়েননি, চোখ স্থির, শরীর শক্ত এবং হাত কাঁপছে। সারা, সামিয়া, আরিয়ান শান্তভাবে বললেন, সাফাকে রান্নাঘরে নিয়ে যাও। আমি এখনই আসছি। আনিকার সাথে আমার 1 মিনিট কথা আছে। কিন্তু ওর চোট লেগেছে, সারা প্রতিবাদ করল। আর আমি ওর যত্ন নেব, কথা দিচ্ছি। কিন্তু আগে আমাকে আনিকাকে সাহায্য করতে হবে। তোমরা কি আমার জন্য একটু সাহসী হতে পারো? মেয়েরা মাথা নাড়ল এবং ভেতরে চলে গেল। যখন তারা ভেতরে গেল, আরিয়ান সাফাকে একটি চেয়ারে বসিয়ে দ্রুত বাগানে ফিরে এলেন।
আনিকা এখনও সেখানে জমে দাঁড়িয়ে আছেন। আনিকা, তিনি নরম সুরে বললেন, ধীরে ধীরে কাছে এসে। আনিকা, আপনি কি শুনতে পাচ্ছেন? তিনি চোখের পলক ফেললেন, কিন্তু তাকে ঠিক চিনতে পারলেন না। অনেক রক্ত, তিনি ফিসফিস করে বললেন। প্রচুর রক্ত। আমি ওকে সময়মতো বের করতে পারিনি। ও আটকে গিয়েছিল আর আমি চেষ্টা করেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু। আরিয়ান তক্ষুনি বুঝতে পারলেন। আনিকা সাফার ছড়ে যাওয়া হাঁটু দেখছেন না। তিনি দুর্ঘটনায় তার ভাইকে দেখছেন। তিনি আলতো করে তার হাত ধরলেন। আনিকা, আপনি এখানে আছেন? আমার বাড়ির বাগানে। সাফা ঠিক আছে। ওটা শুধু একটা ছড়ে যাওয়া হাঁটু। ও ঠিক হয়ে যাবে। এটি আমার দোষ, আনিকা বলতে থাকলেন, চোখের জল পড়তে শুরু করল। আমি মনোযোগ দিইনি। আমার শিকড়টি দেখা উচিত ছিল। আমার এটি আটকানো উচিত ছিল। কেউ আহত হলেই সেটা সবসময় আমার দোষ হয়। আরিয়ান দুইভাবে তার কাঁধ ধরলেন। আমার দিকে তাকান। আনিকা, আমার দিকে তাকান। তিনি অনেক কষ্টে আরিয়ানের দিকে তাকালেন, চোখ এখনও ঝাপসা কিন্তু বর্তমানে ফিরে আসার চেষ্টা করছেন। আরিয়ান তার চোখের দিকে তাকিয়ে থাকলেন, তার কণ্ঠস্বর কিন্তু নম্র। এটি একটি দুর্ঘটনা ছিল। বাচ্চারা পড়ে যায়। বাচ্চাদের চোট লাগে। এটি আপনার দোষ ছিল না। আর আপনার ভাইয়ের সাথে যা হয়েছিল সেটিও আপনার দোষ ছিল না। আমি মোবাইলে ছিলাম, আনিকা ফিসফিস করে বললেন। আমি গাড়িটা দেখিনি। যদি আমি মনোযোগ দিতাম। আর যদি অন্য ড্রাইভার সিগন্যাল না ভাঙত। যদি আবহাওয়া অন্যরকম হতো। যদি আপনারা 1 মিনিট আগে বা পরে বাড়ি থেকে বের হতেন, আরিয়ান বললেন। আপনি সারা জীবন যদি নিয়ে কাটাতে পারেন। কিন্তু সত্য হল এটি একটি দুর্ঘটনা ছিল। একটি ট্র্যাজেডি, কিন্তু দুর্ঘটনা। তখনও সেটি আপনার দোষ ছিল না, আর সাফার সাথে যা হয়েছে সেটিও আপনার দোষ নয়। আনিকা এবার সত্যিই কাঁপতে শুরু করলেন, 3 বছরের জমানো অপরাধবোধ উপচে আসছিল। আরিয়ান তাকে জড়িয়ে ধরলেন, তাকে শক্ত করে ধরে রাখলেন যখন তিনি ভেঙে পড়লেন। তিনি আরিয়ানের বুকে মুখ গুজে কাঁদলেন, বুকফাটা কান্নায় সেই অপরাধবোধ মুক্ত করলেন যা তিনি 3 বছর ধরে ক্রুশের মতো বয়ে বেড়াচ্ছিলেন। আমি এটা করতে পারব না, তিনি কান্নার মাঝেই বললেন। আমি ওদের যত্ন নিতে পারব না। যদি আরও খারাপ কিছু ঘটে। যদি আমি ওদের রক্ষা করতে না পারি। যদি। আপনি ভয় পাচ্ছেন, আরিয়ান বাধা দিলেন। মায়ে জড়িয়ে আবার হারানোর ভয়। ব্যর্থ হওয়ার ভয়। আপনার ভালোবাসা ওদের নিরাপদ রাখতে যথেষ্ট হবে না, সেই ভয়। আমি এটি বুঝি, আনিকা। কিন্তু আপনি এত ভয় নিয়ে বাঁচতে পারেন না যে আপনি বাঁচাই বন্ধ করে দেবেন। তিনি আরিয়ানের কাছ থেকে সরে এলেন, হাত দিয়ে মুখ মুছলেন। হয়তো আমার চলে যাওয়া উচিত। আরও বেশি মায়ে জড়ানোর আগে। ওদেরও কষ্ট দেওয়ার আগে। আপনি কি এটি থেকেই পালাচ্ছেন? আরিয়া জিজ্ঞেস করলেন, তার সুর এখন আরও সরাসরি। ব্যর্থ হওয়ার ভয় থেকে? নাকি আপনি আমার প্রতি যা অনুভব করেন এবং আমি আপনার প্রতি যা অনুভব করি, তা থেকে পালাচ্ছেন? আনিকা জমে গেলেন। তারা কখনোই এটি নিয়ে সরাসরি কথা বলেননি, সবসময় এড়িয়ে গেছেন, নিরাপদ দূরত্ব বজায় রেখেছেন। কিন্তু এখন, বাগানে, আনিকার সমস্ত প্রতিরক্ষা যখন ভেঙে পড়েছে, আরিয়ান সত্যটি তাদের মাঝখানে ছুড়ে দিলেন। জিনিসগুলো আর জটিল করবেন না, আনিকা দুর্বল স্বরে বললেন। দয়া করে। এটি ইতিমধ্যেই জটিল। আরিয়ান বললেন। আপনি যেদিন প্রথম এই বাড়িতে পা রেখেছেন সেদিন থেকেই এটি জটিল। প্রথম যেদিন আমি দেখলাম আপনি আমার মেয়েদের এমনভাবে শান্ত করছেন যা অন্য কেউ পারেনি। প্রথম যেদিন আমাদের সত্যিকারের কথা হল। আপনি কি মনে করেন আমি বুঝতে পারি না? আমি অনুভব করি না? থামুন, আনিকা মিনতি করলেন। দয়া করে থামুন। আপনার মা ঠিকই বলেছেন। আমি এখানে মানানসি নই। এটি কখনোই সফল হবে না। আমার মা ভুল বলেছেন, আরিয়ান দুইভাবে বললেন। আর তিনি কি ভাবেন তাতে আমার কিছু যায় আসে না। সমাজ কি ভাবে তাতে আমার কিছু যায় আসে না। আপনি কোথা থেকে এসেছেন বা আপনার কত টাকা আছে কি নেই, তাতে আমার কিছু যায় আসে না। তিনি তার দিকে এক ধাপ এগিয়ে এলেন। আমার কাছে আপনি গুরুত্বপূর্ণ। আপনি কে, সেটি গুরুত্বপূর্ণ। আপনি যেভাবে এই বাড়িকে আলোকিত করেন। আমার মেয়েরা যেভাবে আপনাকে ভালোবাসে। যেভাবে আমি। তিনি থামলেন, গভীর শ্বাস নিলেন। আনিকা তার দিকে তাকালেন, বুকটা এত জোরে ধরফর করছিল যে ব্যথা হচ্ছিল। বলবেন না, তিনি ফিসফিস করে বললেন। দয়া করে বলবেন না। কেন নয়? কারণ এটি ভীতিকর।
কারণ এটি ভুল হতে পারে। আরিয়ান হাসলেন। আনিকা, আমি আমার স্ত্রীকে হারিয়েছি। আপনি আপনার ভাইকে হারিয়েছেন। আমরা দুজনেই জানি জীবনের কোনো গ্যারান্টি নেই। আমাদের প্রিয় মানুষগুলো কোনো আগাম বার্তা ছাড়াই চলে যেতে পারে। কিন্তু তার মানে এই নয় যে আমরা অনুভব করা বন্ধ করে দেব। আমরা চেষ্টা করা বন্ধ করে দেব। আপনার ক্ষত এখনও শুকায়নি। আনিকা মরিয়া হয়ে যুক্তি দিলেন। বিথি চলে যাওয়ার মাত্র 1 বছর হয়েছে। আপনি এখন মানসিকভাবে দুর্বল, বিভ্রান্ত। আমি প্রেমে পড়েছি, আরিয়ান বললেন এবং শব্দগুলো এক অনিবার্য স্বীকারোক্তির মতো ঝরে পড়ল। আমি আপনার প্রেমে পড়েছি, আনিকা। আর আমি জানি আপনিও তাই অনুভব করেন। আপনি যখনই আমার দিকে তাকান, আমি আপনার চোখে তা দেখতে পাই। ভুলবশত আমাদের হাত স্পর্শ করলে আপনি যেভাবে লজ্জায় লাল হয়ে যান, আমি তা দেখতে পাই। আপনি পেশাদারিত্বের মধ্যে গিয়ে যেভাবে আমার চিন্তা করেন, আমি তা দেখতে পাই। আনিকা 2 হাত দিয়ে মুখ ঢাকলেন। এটি একটি খারাপ আইডিয়া। অনেক দিক থেকেই। হয়তো আরিয়ান একমত হলেন। কিন্তু অনুভূতি যুক্তির ধার ধারে না। তারা কেবল অস্তিত্বশীল থাকে। আর মেয়েরা? আনিকা জিজ্ঞেস করলেন। যদি এটি সফল না হয়, তবে আমি চলে যাব আর ওরা আবার ভেঙে পড়বে। আরেকজন মানুষকে হারাবে। আমি ওদের সাথে এমনটা করতে পারি না। তাহলে একে ব্যর্থ হতে দেবেন না, আরিয়ান সহজভাবে বললেন। এর জন্য লড়াই করুন। ঠিক যেভাবে আপনি প্রতিদিন ওদের জন্য লড়াই করেন। আনিকা হাত নামালেন, ভয় আর আশার এক মিশ্র দৃষ্টিতে তার দিকে তাকালেন। আমি জানি না আমি পারব কি না। আরিয়ান হাত বাড়িয়ে দিলেন। আপনাকে জানতে হবে না। শুধু চেষ্টা করতে হবে। তিনি সেই বাড়ানো হাতের দিকে তাকালেন, সেই লোকটির দিকে যিনি 3টি ভাঙা হৃদয়ের শিশুকে নিয়ে তার জীবনে এসেছেন, নতুন আর ভীতিকর কিন্তু সুন্দর এক সম্ভাবনার দিকে। আর তিনি মাহিনের কথা ভাবলেন। সে সবসময় বলত যে আনিকা তার নিজের বিশ্বাসের চেয়েও বেশি সাহসী। যে সে সুখ পাওয়ার যোগ্য। যে সে ভয়কে তার জীবন নিয়ন্ত্রণ করতে দিতে পারে না। ধীরে ধীরে কাঁপানো হাতে আনিকা আরিয়ানের হাতের ওপর নিজের হাত রাখলেন। আরিয়ান তার আঙুলের সাথে নিজের আঙুল গেঁথে দিলেন এবং সেই সাধারণ স্পর্শটি যেন তাদের মধ্যে কিছু একটা সিল করে দিল। একটি নীরব চুক্তি, ভয় থাকা সত্ত্বেও চেষ্টা করার, জটিলতা থাকা সত্ত্বেও, না করার সমস্ত যৌক্তিক কারণ থাকা সত্ত্বেও। আমাদের সাফার যত্ন নিতে হবে, আনিকা অবশেষে বললেন, তার কণ্ঠস্বর এখন দি। আরিয়ান হাসলেন। একসাথে তারা হাত ধরাধরি করে বাড়ির ভেতরে ঢুকলেন। রান্নাঘরে 3টি মেয়ে অপেক্ষা করছিল। সাফা এখনও চেয়ারে বসে আছে, হাঁটু দিয়ে রক্ত পড়ছে, কিন্তু এখন সে অনেক কম আতঙ্কিত। সারা আর সামিয়া তার 2 পাশে বসে তার হাত ধরে আছে। আনিকাকে ঢুকতে দেখে তারা 3জনই তাকাল। তুমি ঠিক আছো? সারা উদ্বেগের সাথে জিজ্ঞেস করল। বাইরে তুমি খুব চুপচাপ হয়ে গিয়েছিলে। আনিকা সাফার সামনে হাঁটু গেড়ে বসলেন এবং আরিয়ানের রাখা ফার্স্ট এইড কিটটি নিলেন। দুঃখিত সোনামণি, আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। মাঝে মাঝে রক্ত দেখলে আমার পুরনো দুঃখের কথা মনে পড়ে যায়। কিন্তু এখন আমি ঠিক আছি। আর তুমিও ঠিক হয়ে যাবে। চলো এই হাঁটুটা পরিষ্কার করি। সাফা মাথা নাড়ল, পুরোপুরি বিশ্বাস করে। আনিকা যত্ন নিয়ে ক্ষতটি পরিষ্কার করলেন, অ্যান্টিসেপটিক লাগালেন এবং তারার ছবিওয়ালা একটি ব্যান্ডেজ লাগিয়ে দিলেন। সারাটা সময় আরিয়ান পাশে দাঁড়িয়েছিলেন, এক শান্ত আর আশ্বস্তকারী উপস্থিতি হিসেবে। আর যমজেরা দেখছিল, হয়তো তারা পুরোপুরি বুঝতে পারছিল না কি বদলে গেছে, কিন্তু তারা অনুভব করতে পারছিল যে কিছু একটা আলাদা, ভালো কিছু। সেদিন রাতে মেয়েরা ঘুমিয়ে যাওয়ার পর আরিয়ান আর আনিকা রান্নাঘরে চা নিয়ে বসলেন। তারা খুব বেশি কথা বললেন না। প্রয়োজন ছিল না। বাগানে যা বলার সব বলা হয়ে গেছে। এখন কেবল একসাথে থাকা, সবকিছু মেনে নেওয়া এবং এটি গ্রহণ করা যে তারা এমন এক রেখা অতিক্রম করেছেন যা থেকে আর ফেরার পথ নেই। আমরা ধীরে এগোব, আনিকা অবশেষে বললেন। মেয়েদের জন্য। ওদের এখন স্থিরতা দরকার, আর কোনো বড় পরিবর্তন নয়। আমি একমত, আরিয়ান বললেন। আমাদের নিজেদের সময় নিয়ে। কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু তারা দুজনেই জানতেন যে তাড়াহুড়ো না করার সময় পার হয়ে গেছে। তারা ইতিমধ্যেই প্রেমে পড়ে গেছেন এবং এখন একমাত্র উপায় হল একে অপরকে শক্ত করে ধরে রাখা। পরের কয়েক সপ্তাহ ছিল স্বাভাবিকতা আর নতুনত্বের এক মিশ্রণ। আরিয়ান আর আনিকা কথা অনুযায়ী ধীরে এগোনোর চেষ্টা করছিলেন, কিন্তু বাতাসের সেই পরিবর্তন উপেক্ষা করা অসম্ভব ছিল। দৃষ্টিগুলো এখন দীর্ঘ সময় স্থায়ী হতো, অনিচ্ছাকৃত স্পর্শগুলো এখন আর অনিচ্ছাকৃত ছিল না, হাসির আড়ালে এমন সব অর্থ থাকত যা কেবল তারা দুজনেই বুঝতেন।
যমজরাও আলাদা কিছু অনুভব করছিল, যদিও তারা ঠিক নাম দিতে পারছিল না। তারা কেবল অনুভব করছিল যে বাবা এখন বেশি হাসেন। আনিকা রান্না করার সময় গান গুনগুন করেন এবং বাড়িতে এক অদ্ভুত হালকা ভাব এসেছে যা আগে ছিল না। এক শুক্রবার রাতে মেয়েরা ঘুমিয়ে যাওয়ার পর আরিয়ান আর আনিকা বসার ঘরে একটি সিনেমা দেখছিলেন। তারা সোফার দুই প্রান্তে শুরু করেছিলেন, কিন্তু ধীরে ধীরে দূরত্ব কমে এল যতক্ষণ না আনিকা তার কাঁধে মাথা রাখলেন এবং তাদের আঙুলগুলো একে অপরের সাথে মিশে গেল। তারা কথা বলছিলেন না, শুধু সেই আরামদায়ক মুহূর্তে একসাথে ছিলেন। সিনেমা শেষ হওয়ার পর আরিয়ান আনিকার কপালে একটি চুমু খেলেন, খুব সাধারণ একটি ভঙ্গি কিন্তু গভীর অর্থবহ। এটি কি বাস্তব? আনিকা নিচু স্বরে জিজ্ঞেস করলেন। এটি কেবল একাকিত্ব বা সুবিধা বা কোনো মানসিক বিভ্রান্তি নয় তো? আরিয়ান ধীরে ধীরে আনিকার মুখটি তুলে ধরলেন তার চোখের দিকে তাকাতে। এটি বাস্তব। ভীতিকরভাবে বাস্তব। জটিলভাবে বাস্তব। কিন্তু বাস্তব। আনিকা হাসলেন এবং তারপর আরিয়ান তাকে সত্যিই চুমু খেলেন। তাদের প্রথম চুমু, সপ্তাহের পর সপ্তাহ জমে থাকা উত্তেজনার পর, এটি ছিল খুব নরম আর সাবধানে করা, যেন তারা দুজনেই ভয় পাচ্ছিলেন ভঙ্গুর কিছু একটা ভেঙে ফেলার। যখন তারা আলাদা হলেন, আনিকার চোখে জল ছিল। তুমি কাঁদছ কেন? আরিয়ান উদ্বেগের সাথে জিজ্ঞেস করলেন। কারণ আমি ভাবিনি আমি আবার এমন কিছু অনুভব করব। মাহিন চলে যাওয়ার পর, সেই সমস্ত অপরাধবোধ আর কষ্টের পর আমি ভেবেছিলাম আমার এই অংশটা চিরতরে বন্ধ হয়ে গেছে। কিন্তু তোমরা চারজন আমাকে আবার সত্যিই বাঁচতে ইচ্ছা জাগিয়েছ। আরিয়ান তাকে আবার জড়িয়ে ধরলেন এবং তারা দীর্ঘক্ষণ সেভাবেই রইলেন, সেই মুহূর্তের গুরুত্ব আর সমস্ত জটিলতা সত্ত্বেও একে অপরকে বেছে নেওয়ার অর্থ অনুধাবন করলেন। ছুটির দিনগুলোতে আনিকা ডেমরায় তার মা আরশাদ বাবার কাছে যেতেন। রোকেয়া বেগম সবসময় কাজ আর মেয়েদের কথা জিজ্ঞেস করতেন এবং আনিকা অকৃত্রিম উৎসাহের সাথে উত্তর দিতেন। কিন্তু তিনি আরিয়ানের কথা কখনো পেশাদার প্রসঙ্গের বাইরে বলতেন না। লজ্জার কারণে নয়, বরং তিনি নিজেও এখনও সবকিছু গুছিয়ে নিচ্ছিলেন, বিশ্বাস করার চেষ্টা করছিলেন যে এটি বাস্তব। একবার এমন এক সফরের সময়, এক শনিবার সকালে আনিকা তার মাকে পেছনের উঠোনে কাপড় শুকাতে সাহায্য করছিলেন। রোকেয়া বেগম হঠাৎ থেমে গেলেন, হাত বুকে রাখলেন। আনিকা, তার কণ্ঠস্বর দুর্বল শোনাল। আনিকা, আমার কেমন যেন লাগছে। মা? আনিকা কাপড়ের বালতি ফেলে দৌড়ে এসে তার হাত ধরলেন। কেমন লাগছে? সব কেমন শক্ত হয়ে আসছে। বুক, মাথা। রোকেয়া বেগম দেয়ালে হেলান দিলেন, মুখ ফ্যাকাশে, ছায়ে থাকা সত্ত্বেও কপালে ঘাম। আমার মনে হয়। আনিকা তক্ষুনি কাজে নেমে পড়লেন, মাকে ঘরের ভেতর নিয়ে গেলেন, বসতে সাহায্য করলেন এবং পানি দিলেন। পুরনো বিপি মেশিন দিয়ে রক্তচাপ মেপে দেখলেন এবং সংখ্যাটি তাকে আতঙ্কিত করে তুলল। 180-120, বিপজ্জনকভাবে বেশি। তার সৎ বাবা পাউরুটি কিনতে বাইরে গেছেন, সাহায্য করার মতো কেউ নেই। কাঁপানো হাতে আনিকা মোবাইল নিলেন এবং সেই নম্বরটি ডায়াল করলেন যা এখন তার মুখস্থ। আরিয়ান দ্বিতীয় রিংয়েই ফোন ধরলেন। আরিয়ান, তিনি কণ্ঠস্বর শান্ত রাখার চেষ্টা করে বললেন। আমার মা অসুস্থ হয়ে পড়েছেন। প্রেশার খুব বেশি। আমাকে ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু আমার কাছে কোনো গাড়ি নেই। আর আপনি কোথায় আছেন? তিনি বাধা দিলেন। আমাকে ঠিকানা পাঠান। আমি এখনই আসছি। কিন্তু এখান থেকে আসতে তো 2 ঘন্টা লাগবে। মেয়েরাও আমার সাথে আসবে। আমাকে ঠিকানা পাঠান। আনিকা, তিনি পাঠালেন এবং 1.5 ঘন্টারও কম সময়ে, দূরত্ব আর ট্রাফিকের কথা চিন্তা করলে যা রেকর্ড সময়, আরিয়ানের এসইউভি গাড়িটি আনিকার সাধারণ বাড়ির সামনে থামল। তিনি 3 মেয়েকে নিয়ে নামলেন এবং আনিকা তার মুখে সেই মুহূর্তটি দেখলেন যখন তিনি তাদের 2 জগতের পার্থক্যটি অনুধাবন করলেন। কাঁচা রাস্তা, ছোট ছোট বাড়ি যা একে অপরের গায়ের সাথে লেগে আছে। রাস্তায় খালি পায়ে খেলতে থাকা শিশুরা। মোড়ের খোলা ড্রেন। এক বস্তি এলাকার অবিরাম কোলাহল। কিন্তু আরিয়ানের কৃতিত্ব এই যে তিনি কোনো বিচার বা ঘৃণা দেখালেন না। কেবল অকৃত্রিম উদ্বেগ ছিল তার চোখে। উনি কোথায়? আনিকা তাদের ভেতরে নিয়ে গেলেন। বাড়িটি গুলশানের সেই প্রাসাদের তুলনায় ছিল অতি ক্ষুদ্র। বসার ঘর আর রান্নাঘর একসাথেই, 2টি ছোট ঘর আর একটি সাধারণ বাথরুম। কিন্তু এটি পরিষ্কার ছিল, গোছানো ছিল এবং দেয়ালে অনেক পারিবারিক ছবি ছিল। রোকেয়া বেগম জীর্ণ সোফায় শুয়েছিলেন, কপালে ভেজা তোয়ালে। তার মুখ ফ্যাকাশে ছিল, ঠোঁট কিছুটা নীলচে, যা আনিকা উচ্চ রক্তচাপের লক্ষণ হিসেবে জানতেন কিন্তু মায়ের ক্ষেত্রে কখনো দেখেননি। ভয় তার বুক চেপে ধরল, কিন্তু তিনি শান্ত থাকার চেষ্টা করলেন। যমজরা তাকে আতঙ্কিত হতে দেখতে পারে না।
খালাম্মা আরিয়ান শ্রদ্ধার সাথে সোফার পাশে হাঁটু গেড়ে বসলেন। আমি আরিয়ান। আমি এখনই আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমরা আপনার যত্ন নেব। সারা, সামিয়া আর সাফা কিছুটা পেছনে দাঁড়িয়ে কৌতূহল নিয়ে সব দেখছিল। এটি আনিকার বাড়ি, যেখানে সে বড় হয়েছে। তাদের জগতের চেয়ে সম্পূর্ণ আলাদা এক জগত। সারা দেয়ালের দিকে এগিয়ে গেল, যেখানে পুরনো ছবি ছিল। একটি ছবিতে ছোট আনিকাকে তার চেয়ে কিছুটা ছোট একটি ছেলের সাথে দেখা যাচ্ছিল। এটি কি মাহিন? সে নিচু স্বরে জিজ্ঞেস করল। আনিকা মাথা নাড়লেন, মাকে উঠতে সাহায্য করতে করতে। হ্যাঁ, তোমাদের আমাদের সাথে হাসপাতালে আসতে হবে, ঠিক আছে? একটু বিরক্তিকর হবে, কিন্তু আমাদের সমস্যা নেই, সামিয়া বলল। আমরা সাহায্য করতে চাই। তারা সবাই আরিয়ানের গাড়িতে করে নিকটস্থ সরকারি হাসপাতালে গেলেন। সেই হাসপাতাল আর যমজদের পরিচিত প্রাইভেট হাসপাতালের মধ্যে পার্থক্য ছিল আকাশপাতাল। করিডোরে মানুষের ভিড়, ট্রলিতে শুয়ে থাকা রোগী এবং মাত্র দুজন ডাক্তার কয়েক ডজন মানুষের চিকিৎসা করছেন। 4 ঘণ্টা অপেক্ষা করার পর রোকেয়া বেগমকে দেখা হল। আরিয়ান সারাটা সময় সেখানে ছিলেন, কোনো অভিযোগ করেননি, মেয়েদের গল্প শুনিয়ে ভুলিয়ে রেখেছেন, ভেন্ডিং মেশিন থেকে চিপস কিনে দিয়েছেন, সবকিছুকে একটি অভিযানের মতো করে তুলেছেন। অবশেষে ডাক্তার যখন ডাকলেন, তিনি বললেন রক্তচাপ হঠাৎ বেড়ে গিয়েছিল, কিন্তু এখন স্থিতিশীল। নিয়মিত ওষুধ আর পর্যবেক্ষণে থাকতে হবে। তিনি প্রেসক্রিপশন লিখে দিয়ে বাড়িতে যাওয়ার অনুমতি দিলেন। ফেরার পথে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আরিয়ান একটি ফার্মেসির সামনে গাড়ি থামালেন। তিনি প্রেসক্রিপশনের সব ওষুধ কিনলেন, সাথে একটি আধুনিক ডিজিটাল বিপি মেশিন এবং কয়েক মাসের ওষুধের মজুদ। আনিকা প্রতিবাদ করার চেষ্টা করলেন, বললেন তারা টাকা দিতে পারবেন, কিন্তু আরিয়ান দিচ্ছিলেন। দয়া করে আমাকে সাহায্য করতে দিন। এটি দান হিসেবে নয়, বরং এমন একজনের পক্ষ থেকে যে আপনাকে এবং আপনার পরিবারকে ভালোবাসে। যখন তারা বাড়িতে ফিরলেন, আনিকার সৎ বাবা ফিরে এসেছেন এবং উদ্বেগে অস্থির হয়ে আছেন। আরিয়ান রোকেয়া বেগমকে বিছানায় শুইয়ে দিতে সাহায্য করলেন, ওষুধ বুঝিয়ে দিলেন এবং প্রয়োজনে ফোন করার জন্য তার নম্বর দিলেন। তারপর যখন তিনি চলে যাচ্ছিলেন, তখন ঘুরে দাঁড়ালেন। খালাম্মা, সম্মানের সাথেই বলছি, আমি একটা প্রস্তাব দিতে চাই। আমার অফিসের একটি কর্পোরেট হেলথ ইন্স্যুরেন্স আছে যা পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করতে পারে। আমি আপনাকে আর ওনাকে অন্তর্ভুক্ত করতে পারি। এতে জরুরি অবস্থায় আপনারা বড় প্রাইভেট হাসপাতালে দ্রুত চিকিৎসা পাবেন। এটি দান নয়। তিনি আনিকার মুখভঙ্গি দেখে আবার বললেন, এটি হল আমার জন্য যারা গুরুত্বপূর্ণ তাদের যত্ন নেওয়া। রোকেয়া বেগম তার মেয়ের দিকে তাকালেন, তারপর আবার আরিয়ানের দিকে। তার দৃষ্টি ছিল বিচারক এবং অভিজ্ঞ। তুমি আমার মেয়েকে পছন্দ করো, এটি কোনো প্রশ্ন ছিল না। আরিয়ান পলক না ফেলে তার চোখের দিকে তাকিয়ে থাকলেন। খুব বেশি? আর ও তোমাকে পছন্দ করে? আমি আশা করি তাই। রোকেয়া বেগম হাসলেন, ক্লান্ত কিন্তু অকৃত্রিম হাসি। তাহলে আমি তোমার সাহায্য গ্রহণ করলাম। আমার জন্য নয়, বরং আমি চাই আমার মেয়ে খুশি থাকুক। আর আমি দেখতে পাচ্ছি তোমার সাথে ও অনেকদিন পর সুখী হয়েছে। গুলশানে ফেরার পথে 3টি মেয়েই গাড়ির পেছনের সিটে ঘুমিয়ে পড়ল। আনিকা জানালা দিয়ে তাকিয়ে সব ভাবছিলেন। আরিয়ান গিয়ারের ওপর রাখা আনিকার হাতের ওপর নিজের হাত রাখলেন। আপনি ঠিক আছেন? আপনার এসব করার দরকার ছিল না। আমি করতে চেয়েছি। তিনি ট্রাফিকের দিকে চোখ ফেরানোর আগে একবার আনিকার দিকে তাকালেন। আনিকা, আমি দেখলাম আপনি কোথা থেকে এসেছেন। আমি দেখলাম আপনার কষ্ট, প্রতিদিনের সেই দীর্ঘ পথ এবং আপনার বাস্তবতা। আর আমি আপনার প্রেমে আরও বেশি পড়ে গেলাম। কারণ আপনি এই সব কিছুর মধ্য থেকে এসেও দয়ালু, সহানুভূতিশীল আর নিবেদিত প্রাণ হওয়ার পথ বেছে নিয়েছেন। আপনি তিক্ত বা রাগী হতে পারতেন, কিন্তু আপনি নন। আর এটি আপনি অসাধারণ। আনিকার চোখে জল চলে এল। আপনার মা ঠিকই বলেছিলেন। আমি আপনার চেয়ে অনেক আলাদা, আরিয়ান। শুধু টাকার দিক থেকে নয়, অভিজ্ঞতার দিক থেকেও। আর আপনাকে এবং আপনার জগৎকে চিনে আমি আরও ভালো মানুষ হয়েছি। এমন এক বাস্তবতা বুঝতে পেরেছি যা আমাকে কখনো মোকাবেলা করতে হয়নি। তিনি তার হাতটি চাপ দিলেন। আমি চাই না আপনি নিজেকে বদলে ফেলুন। আমি আপনাকে ঠিক যেমন আপনি, তেমনভাবেই নিজের পাশে চাই। যখন তারা বাড়ি পৌঁছালেন, তখন রাত 12টা বেজে গেছে। আরিয়ান ঘুমন্ত 3 মেয়েকে একে একে কোলে করে তাদের বিছানায় নিয়ে গেলেন। আনিকা তাদের না জাগিয়েই পায়জামা পরিয়ে দিতে সাহায্য করলেন। কাজ শেষ করে যখন তারা ঘরের দরজা বন্ধ করলেন, করিডোরে তারা দুজনে একা দাঁড়িয়েছিলেন। ধন্যবাদ, আনিকা বললেন। আজকের সব কিছুর জন্য।
ওখানে ছুটে যাওয়ার জন্য, পাশে থাকার জন্য, আমার মাকে সাহায্য করার জন্য। আমাকে আমার সমস্ত অতীতসহ গ্রহণ করার জন্য। আরিয়ান আলতো করে তার মুখ স্পর্শ করলেন। আপনার পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ দিতে হবে না। আমি এখানেই থাকতে চাই। তিনি করিডোরেই তাকে চুমু খেলেন এবং আনিকা নিজের ভেতরে এক স্থিরতা অনুভব করলেন। একটি নিশ্চিত বিশ্বাস যা তিনি এতদিন এড়িয়ে যাচ্ছিলেন। তিনি প্রেমে পড়েছেন। পুরোপুরিভাবে প্রেমে পড়েছেন। এই লোকটির প্রেমে, যিনি তার মায়ের সাহায্যের জন্য শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেছেন, যিনি কোনো অভিযোগ ছাড়াই ভিড় হাসপাতালে ঘণ্টার পর ঘণ্টা বসেছিলেন এবং যিনি তার বাস্তবতা দেখে বিচার করেননি বরং সম্মান করেছেন। আমাদের মেয়েদের সাথে কথা বলতে হবে। আনিকা যখন আলাদা হলেন তখন বললেন, আমাদের সম্পর্কে। ওরা বুঝতে পারছে কিছু বদলেছে, কিন্তু জানে না কি। আমি চাই না ওরা বিভ্রান্ত বা অনিরাপদ বোধ করুক। আরিয়ান একমত হলেন। কাল সকালে নাস্তার টেবিলে আমরা ওদের সাথে একসাথে খোলাখুলি কথা বলব। তারা আরেকবার চুমু খেয়ে বিদায় নিলেন এবং আনিকা তার ঘরে গেলেন। কিন্তু তিনি তক্ষুনি ঘুমাতে পারলেন না। তিনি সিলিংয়ের দিকে তাকিয়ে ভাবলেন, জীবন কিভাবে অপ্রত্যাশিত মুহূর্তে বদলে যায়। কিভাবে আপনি একদিন সকালে 3টি ট্রমার শিকার শিশুর যত্ন নিতে বাড়ি থেকে বের হন এবং শেষ পর্যন্ত একটি পুরো পরিবার খুঁজে পান। ভালোবাসা খুঁজে পান যখন আপনি তা খুঁজছিলেন না। অবশেষে মাহিন চলে যাওয়ার পর আবার বেঁচে থাকার পথ খুঁজে পান। তিনি মাহিনের কথা ভাবলেন, সে তার জন্য কত খুশি হতো। সে আরিয়ানকে, মেয়েদের আর এই দ্বিতীয় সুযোগটিকে অবশ্যই পছন্দ করত। মাহিন সবসময় বলত যে সে সুখী হওয়ার যোগ্য। আর মাহিন চলে যাওয়ার পর প্রথমবারের মতো আনিকা নিজেও তা বিশ্বাস করতে শুরু করলেন। রবিবার সকালের নাস্তাটি বাড়তি যত্ন নিয়ে তৈরি করা হল। হার্ট শেপের প্যানকেক, রঙিন কাটা ফল আর তাজা জুস। আরিয়ান আর আনিকা রান্নাঘরে পাশাপাশি কাজ করছিলেন। যে আলোচনাটি করতে হবে তা নিয়ে দুজনেই কিছুটা নার্ভাস ছিলেন। যমজরা পায়জামা পরে নিচে নামল, তাদের চোখে তখনও ঘুমের রেশ। তারা কয়েক মিনিট নির্বেখেল, যতক্ষণ না সারা, যে সবসময় খুব তীক্ষ্ণ, একজনের থেকে অন্যজনের দিকে তাকাল। তোমরা গুরুত্বপূর্ণ কিছু বলতে যাচ্ছ। বোঝা যাচ্ছে। আরিয়ান আনিকার দিকে তাকালেন এবং আনিকা উৎসাহ দিয়ে মাথা নাড়লেন। তিনি গলা পরিষ্কার করলেন, সোনামণিরা, আনিকা আর আমি তোমাদের সাথে একটা বিষয়ে কথা বলতে চাই। এটা আমাদের দুজনকে নিয়ে। তোমরা প্রেম করছ, শামিয়া সহজভাবে বলল, কোনো ভূমিকা ছাড়াই। আমরা আগে থেকেই জানতাম। আনিকা অবাক হয়ে চোখের পলক ফেললেন। জানতে? তোমরা একে অপরের দিকে অন্যভাবে তাকাও, সাফা লাজুকভাবে বুঝিয়ে বলল। আর বেশি হাসো। আর সবসময় কাছাকাছি থাকো, সারা মাথা নাড়ল। আর কাল যখন আনিকা তার মায়ের জন্য চিন্তিত ছিল, বাবা সবকিছু ফেলে সাহায্য করতে ছুটে গিয়েছিল। আমরা বুঝতে পেরেছি এটি শুধু তুমি এখানে কাজ করো বলে নয়। এটি কারণ বাবা তোমাকে সত্যিই পছন্দ করে। আরিয়ান হাসলেন, স্বস্তি আর বিস্ময়ের এক মিশ্রণে। তোমরা আমাদের ধারণার চেয়েও বেশি বুদ্ধিমান। হ্যাঁ, আমি আনিকাকে পছন্দ করি। খুব বেশি। আর আমরা প্রেম করা শুরু করেছি। কিন্তু আমরা আগে তোমাদের সাথে কথা বলতে চেয়েছিলাম কারণ তোমরাই আমাদের অগ্রাধিকার। যদি তোমরা এতে স্বাচ্ছন্দ্য বোধ না করো, তবে আমরা। আমাদের ভালো লাগছে, সারা বাধা দিল। আনিকা খুব ভালো। ও আমাদের যত্ন নেয়, আমরা দুঃখী হলে বোঝে, মজা করে রান্না করে আর গল্প শোনায়। সে থামল, তার ছোট মুখটি গম্ভীর হয়ে গেল। কিন্তু ও আমাদের মা হওয়ার চেষ্টা করবে না তো? কারণ আমাদের মা আছে। মা তারাদের মধ্যে আছে, কিন্তু তবুও সে আমাদের মা। আনিকা সারার চেয়ারের পাশে হাঁটু গেড়ে বসলেন এবং তার চোখের উচ্চতায় তাকালেন। কখনো না। আমি কখনোই তোমাদের মায়ের জায়গা নেওয়ার চেষ্টা করব না। তিনি অপূরণীয়। তিনি সবসময় তোমাদের মা থাকবেন, সবসময় তোমাদের হৃদয়ে থাকবেন। আমি তার জায়গা নিতে আসিনি। তাহলে তুমি কি এক ধরনের অতিরিক্ত মা? শামিয়া বোঝার চেষ্টা করে জিজ্ঞেস করল। আমি এমন একজন যে তোমাদের তিনজনকে খুব ভালোবাসে আর তোমাদের যত্ন নিতে চায়, আনিকা সাবধানে বললেন। তোমরা আমাকে আনিকা বলে ডাকতে পারো, চাইলে বিশেষ কোনো নাম দিতে পারো, কিন্তু ইচ্ছা না হলে আমাকে মা ডাকার দরকার নেই। গুরুত্বপূর্ণ হল তোমরা যাতে স্বাচ্ছন্দ্য বোধ করো আর ভালোবাসায় থাকো। সাফা উঠে এসে আনিকাকে জড়িয়ে ধরল। বাবার সাথে তোমার প্রেম করা আমার ভালো লাগছে। কারণ তুমি খুশি থাকো আর বাবাও খুশি থাকে। আর তোমরা খুশি থাকলে আমরাও খুশি থাকি। সারা আর শামিয়াও জড়িয়ে ধরতে এল। চারজন মিলে এক ভালোবাসার বাঁধনে জড়িয়ে পড়ল। আরিয়ান চোখে জল নিয়ে দেখছিলেন। এই মুহূর্তটি অনেক কঠিন আর যন্ত্রণাদায়ক হতে পারত, কিন্তু এটি ছিল খুব পবিত্র, সৎ আর ভালোবাসায় ভরা।
তাহলে সব ঠিক আছে, তিনি জিজ্ঞেস করলেন। তোমরা এটা মেনে নিচ্ছ? শুধু যদি তুমি একটা কথা দাও, সারা বলল, জড়িয়ে ধরা ছেড়ে দিয়ে। যদি তোমার আর আনিকার ঝগড়া হয়, তবে তোমরা কথা বলে মিটিয়ে নেবে। চলে যাবে না। কারণ আমাদের জীবন থেকে অনেক মানুষ চলে গেছে, আর আমরা সেটা সহ্য করতে পারি না। আরিয়ানও হাঁটু গেড়ে বসলেন মেয়েদের উচ্চতায়। আমি কথা দিচ্ছি। আর আনিকাও কথা দিচ্ছে। আমাদের মাঝে মাঝে ঝগড়া হবে, কারণ যারা ভালোবাসে তাদের মধ্যে ঝগড়া হয়, কিন্তু আমরা সবসময় তা মিটিয়ে নেব। আর কেউ চলে যাবে না। যমজরা এতে সন্তুষ্ট হল। স্বামীয়ার শুধু আর একটি প্রশ্ন ছিল। তোমরা যদি অনেকদিন প্রেম করো, তবে কি বিয়ে করবে? হয়তো কোনো দিন, আনিকা সততার সাথে বললেন। তবে আমাদের তাড়াহুড়ো নেই। আমরা নিশ্চিত হতে চাই যে সবার জন্য সব ঠিক আছে কিনা। আর যদি বিয়ে করো, তবে কি আনিকা চিরকাল থাকবে? সাফা আশা নিয়ে জিজ্ঞেস করল। অন্য বাচ্চাদের মায়েদের মতো যারা চলে যায় না? যদি বিয়ে করি, তবে চিরকাল থাকব, আনিকা প্রতিশ্রুতি দিলেন, সেই কথার গুরুত্ব অনুভব করে। তবে বিয়ে করি বা না করি, আমি থাকার জন্যই এসেছি। মেয়েরা শৈশবের সহজতায় এটি মেনে নিন। তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল প্রিয় মানুষগুলো কাছে থাকা, বাড়িটা সুখী থাকা এবং আর কোনো বিচ্ছেদ না হওয়া। তারা আবার প্যানকেক খেতে শুরু করল, অন্য সব বিষয়ে গল্প করতে থাকল। গুরুত্বপূর্ণ আলোচনাটি ইতিমধ্যে তাদের মনে গেঁথে গেছে। কিন্তু যমজদের এই মেনে নেওয়া মানে এই নয় যে সবাই মেনে নেবে। মোর্শেদা বেগম সেদিন বিকেলেই ফোন করলেন এবং বললেন আরিয়ানের সাথে তার জরুরি কথা আছে। আরিয়ান জানতেন এটি কি নিয়ে। আনিকা তাকে প্রথম সফরের কথা বলেছিলেন, সেই অভিযোগ আর কুসংস্কারের কথা। আর তিনি জানতেন কোনো এক সময় তাকে মায়ের মুখোমুখি হতে হবে। মোর্শেদা বেগম 1 ঘণ্টা পরেই এলেন, আবার কোনো আগাম বার্তা ছাড়াই। আরিয়ান আনিকাকে থাকতে বললেন এবং বসার ঘরে মোর্শেদা বেগমকে গ্রহণ করার সময় তার হাত শক্ত করে ধরে রাখলেন। যমজরা বাগানে খেলছিল এবং তাদের বেবি মনিটর চালু ছিল। মোর্শেদা বেগম ঢুকেই তাদের হাত ধরাধরি করে থাকা দেখলেন। তার মুখ গম্ভীর হয়ে গেল। তাহলে এটিই সত্যি? তুমি কর্মচারীর সাথে জড়িয়ে গেছ? আমি আনিকার সাথে প্রেম করছি, আরিয়ান সংশোধন করে দিলেন, তার কণ্ঠস্বর দিই। আর ও কর্মচারী নয়। ওহ, মেয়েদের আয়া এবং আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ। আরিয়ান, তুমি কি পাগল হয়ে গেছ? মোর্শেদা বেগম অস্থির হয়ে ঘরে হাঁটতে শুরু করলেন। বিথি চলে যাওয়ার মাত্র 1 বছরের কিছু বেশি সময় হয়েছে। তুমি শোক কাটিয়ে ওঠার পর্যাপ্ত সময়ও পাওনি। আর এখন তুমি এমন একজনের সাথে জড়িয়েছ যে সম্পূর্ণ অনুপযুক্ত। ও অনেক ছোট, সাধারণ পরিবার থেকে এসেছে, পড়াশোনাও শেষ করেনি। ও শিক্ষাবিজ্ঞান নিয়ে পড়ছে, বছরের পর বছর বাচ্চাদের সাথে কাজ করেছে এবং বিথি চলে যাওয়ার পর এটি আমার আর আমার মেয়েদের সাথে ঘটা সেরা বিষয়। তুমি কি দেখতে পাচ্ছ না? মোর্শেদা বেগম তার দিকে ফিরলেন, চোখ কঠোর। ও পরিস্থিতির সুযোগ নিচ্ছে। তুমি এক দুর্বল বিপত্নিক, ধনী এবং তোমার 3 মেয়ে আছে যাদের যত্ন দরকার। ও সুযোগ দেখেছে আর লুফে নিয়েছে। এটি পৃথিবীর সবচেয়ে পুরনো চাল। আনিকা আরিয়ানের হাত ছেড়ে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু আরিয়ান আরও শক্ত করে ধরলেন। মা, আপনি আনিকা সম্পর্কে ভুল ভাবছেন। আর আপনি এমন কুসংস্কার দেখাচ্ছেন যা আমি সহ্য করব না। কুসংস্কার? মোর্শেদা বেগম তাচ্ছিলের হাসি হাসলেন। আমি বাস্তববাদী। তুমি কি মনে করো এই সম্পর্ক টিকবে? তোমার বন্ধুরা কি বলবে? অফিসের পার্টনাররা? আমরা যে সমাজে বাস করি তারা কি বলবে? তারা তোমাকে নিয়ে হাসবে। বলবে তোমাকে বোকা বানানো হয়েছে। তোমার বিচার বুদ্ধি নিয়ে প্রশ্ন তুলবে। আর ওরা কি ভাবে তাতে আমার কেন কিছু যায় আসবে? আরিয়ান চিৎকার করে বললেন। আমার স্ত্রী মারা গেছে মা। আমার মেয়েরা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আমি মেয়েদের সামনে শক্ত থাকার চেষ্টা করতে গিয়ে নিজের ভেতরে শেষ হয়ে যাচ্ছিলাম। আর তখনই আনিকা আমাদের জীবনে এল এবং আলো ফিরিয়ে আনল। ও আমার মেয়েদের অকৃত্রিম ভালোবাসায় যত্ন নেয়। ও আমাকে এমনভাবে বোঝে যা অন্য কেউ পারে না। ও এই বাড়িকে আবার শান্তিময় করেছে। আর আপনি চান আমি এসব ছেড়ে দিই কারণ সমাজের কিছু লোক আমাকে নিয়ে বিচার করতে পারে? হ্যাঁ, মোর্শেদা বেগম দ্বিধাহীনভাবে বললেন। কারণ বংশমর্যাদা আর সম্মান গুরুত্বপূর্ণ। এই সামাজিক যোগাযোগগুলো গুরুত্বপূর্ণ। এই পরিবারের নামের প্রতি তোমার এক দায়িত্ব আছে। আমার একমাত্র দায়িত্ব হল আমার মেয়েদের প্রতি এবং নিজের সুখের প্রতি। আরিয়ান উঠে দাঁড়িয়ে বললেন। আর 1 বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো আমি সুখী। সত্যিই সুখী। মেয়েরাও সুখী।
আর আমি আপনার কুসংস্কারের জন্য এই সুখ বিসর্জন দেব না। মোর্শেদা বেগম আনিকার দিকে তাকালেন, যিনি এতক্ষণ নীরব ছিলেন। তুমি কিছু বলবে না? নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে না? আনিকাও উঠে দাঁড়ালেন, প্রতিটি পদক্ষেপে মর্যাদা ছিল। সম্মানের সাথেই বলছি মোর্শেদা বেগম, আপনার কাছে আমার প্রমাণ করার কিছু নেই। আমি জানি আমি কে। আমি জানি আমার উদ্দেশ্য কি। আমি জানি আমি ইয়ান আর মেয়েদের অকৃত্রিমভাবে ভালোবাসি। আপনি যদি তা বিশ্বাস না করতে চান, তবে সেটি আপনার অধিকার। কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আপনার মিথ্যা অভিযোগ শুনব না। মোর্শেদা বেগম আরিয়ানের দিকে ফিরলেন। আমি তোমাকে শেষবারের মতো বলছি, হয় তুমি এই অনুপযুক্ত সম্পর্ক শেষ করো, নয়তো আমি চিরতরে দূরে চলে যাব। তোমার মেয়েদের থেকে, তোমার থেকে, এই পরিবার থেকে। তুমি আমাদের গড়া সব সম্মান আর মর্যাদা ধুলোয় মিশিয়ে দেবে, আর আমি তা দাঁড়িয়ে দেখব না। এরপর যে নীরবতা এল তা ছিল অত্যন্ত ভারী। আরিয়ান তার মায়ের দিকে তাকালেন, যিনি তাকে এত যত্ন করে বড় করেছেন, যার কথা সবসময় তার জীবনে চূড়ান্ত ছিল। আর তারপর তিনি আনিকার দিকে তাকালেন, যিনি তার জীবনে সেই আনন্দ ফিরিয়ে এনেছেন যা তিনি ভেবেছিলেন চিরতরে হারিয়ে গেছে, যিনি তার মেয়েদের এমনভাবে ভালোবাসেন যা খুব কম মানুষ পারে। পছন্দটি অসম্ভব হওয়া উচিত ছিল, কিন্তু এটি ছিল আশ্চর্যজনকভাবে পরিষ্কার। তাহলে আপনাকে দূরেই চলে যেতে হবে, আরিয়ান বললেন, এবং তার গলা কিছুটা ধরে এল, কিন্তু তিনি দিয়ে রইলেন। কারণ আমি আনিকার সাথে সম্পর্ক শেষ করব না। আমি ওকে ভালোবাসি। আর আমি আপনার অনুমোদনের চেয়ে নিজের আর আমার মেয়েদের সুখকে বেছে নিলাম। মোর্শেদা বেগম ফ্যাকাশে হয়ে গেলেন। তুমি নিশ্চয়ই মজা করছ। আমি পুরোপুরি সিরিয়াস। আর জীবনের প্রথমবারের মতো আমি এমন একটি সিদ্ধান্ত নিচ্ছি যা আমি নিজে চাই, আপনি যা চান তা নয়। আমি দুঃখিত যদি এটি আপনাকে কষ্ট দেয়। আমি চেয়েছিলাম আপনি এটি মেনে নিন। কিন্তু আমি আমার সিদ্ধান্ত বদলাব না। তুমি এর জন্য অনুশোচনা করবে, মোর্শেদা বেগম ব্যাগ নিয়ে বললেন। যখন ও তোমাকে ছেড়ে চলে যাবে, যখন নিজের স্বার্থ হাসিল করে ও হারিয়ে যাবে, তখন আমার কাছে সাহায্যের জন্য আসবে না। তিনি দরজা সশব্দে বন্ধ করে চলে গেলেন। আরিয়ান কাঁধ নামিয়ে দাঁড়িয়ে রইলেন, যা ঘটল তা অনুধাবন করার চেষ্টা করলেন। আনিকা কাছে এসে তাকে জড়িয়ে ধরলেন। আরিয়ান তার কাঁধে মুখ রাখলেন। মা আর নিজের সুখের মধ্যে একজনকে বেছে নেওয়ার কষ্ট অনুভব করলেন। জানতেন তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু তবুও হারানোর বেদনা ছিল। আমি খুব দুঃখিত, আনিকা ফিসফিস করে বললেন। খুব দুঃখিত যে আপনাকে এমনটা করতে হল। দুঃখিত হবেন না। আপনি আর মেয়েরা সব কিছুর চেয়ে বেশি মূল্যবান। আরিয়ান তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। আমার মা ভুল করছেন। একদিন তিনি তা বুঝতে পারবেন। আর যদি নাও বোঝেন, তবুও আমি এগিয়ে যাব। আর যদি উনি ঠিক হন, আনিকা নিচু স্বরে জিজ্ঞেস করলেন। আর যদি কোনোদিন আপনি বুঝতে পারেন উনি ঠিক ছিলেন, এটি ভুল ছিল? থামুন, আরিয়ান বাধা দিলেন। আনিকার মুখটি নিজের দুই হাতের মধ্যে নিলেন। উনি ভুল। আপনার সম্পর্কে, আমাদের সম্পর্কে, সব বিষয়ে। আমি জানি আমি কি অনুভব করি। আমি জানি আপনি কে। আর আমার মা যা বলেছেন তা কিছুই বদলাতে পারবে না। তারা দীর্ঘক্ষণ সেভাবেই রইলেন, একে অপরের মধ্যে শক্তি খুঁজে পাচ্ছিলেন। যমজরা একসময় ভেতরে এল, বুঝতে পারল কিছু একটা হয়েছে। সারা চারদিকে তাকাল। দাদি চলে গেছে? হ্যাঁ, আইয়ান বললেন। আর হয়তো অনেকদিন তিনি আর আসবেন না। উনি কি রেগে গেছেন কারণ তুমি আনিকার সাথে প্রেম করছ? স্বামিয়া তীক্ষ্ণভাবে জিজ্ঞেস করল। হ্যাঁ। কিন্তু আমি আনিকাকে বেছে নিয়েছি। তোমাদের বেছে নিয়েছি। যা আমাদের খুশি রাখে তা বেছে নিয়েছি। সাফা বাবার পা জড়িয়ে ধরল। তুমি ঠিক করেছ বাবা। দাদি একদিন ঠিকই বুঝবে। আর যদি না বোঝে? সারা জিজ্ঞেস করল। তবে আমরা এভাবেই এগিয়ে যাব, আরিয়ান বললেন। কারণ পরিবার মানে শুধু রক্ত নয়। পরিবার মানে হলো যারা পাশে থাকে, যারা যত্ন নেয়, যারা ভালোবাসে। আর আমাদের এখানে সেটি আছে। যমজরা মাথা নাড়ল। গত 1 বছরে যে সহনশীলতা তারা অর্জন করেছে তা দিয়েই এটি মেনে নিন। তারা তাদের মাকে হারিয়েছে, তারা পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট সহ্য করেছে। দাদিকে তার নিজের ইচ্ছায় হারানো দুঃখের ছিল, কিন্তু তা ধ্বংসাত্মক ছিল না। কারণ তাদের বাবা আছে, আনিকা আছে, এবং তারা নিজেরা আছে। সেদিন রাতে মেয়েরা ঘুমিয়ে যাওয়ার পর আরিয়ান আর আনিকা বারান্দায় বসলেন। আজ যা হলো তাতে কি আমাদের মধ্যে কিছু বদলে যাবে? তিনি জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আরিয়ান স্বীকার করলেন। এটি আমাকে আরও বেশি নিশ্চিত করেছে যে আপনিই আমার জন্য সঠিক মানুষ।
এটি আমাদের এই সম্পর্ক বাস্তব এবং এর জন্য লড়াই করা সার্থক। আনিকা তার গায়ে হেলান দিলেন এবং তারা নীরবে আকাশের তারাদের দিকে তাকিয়ে রইলেন। আকাশের কোথাও বিথি দেখছিলেন। আর মাহিনও। দুই আত্মা যারা ভালোবেসে চলে গেছেন এবং পেছনে এমন মানুষদের রেখে গেছেন যাদের আবার বাঁচতে শিখতে হবে। আর হয়তো তারা খুশি ছিলেন যে সেই মানুষগুলো একে অপরকে খুঁজে পেয়েছে, তারা অতীতে আটকে না থেকে একটি নতুন ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্ত নিয়েছে। পরের ৩ মাস ছিল এক নতুন জীবন আবিষ্কারের মতো। আরিয়ান আর আনিকা তাদের সম্পর্ক লুকিয়ে রাখতেন না, তবে তা নিয়ে ঢাকঢোলও পেটাতেন না। এটি ছিল তাদের একান্ত এবং মূল্যবান বিষয়। যমজরা খুব সহজেই মানিয়ে নিয়েছিল। বাবা আর আনিকা রাতে খাবার খাওয়া, সকালে আনিকা রান্নাঘরে কফি বানানো, সবই তাদের কাছে এখন স্বাভাবিক। বাড়িতে এক অদ্ভুত হালকা আমেজ ছিল যা আগে কখনোই ছিল না। এক শুক্রবার রাতে মেয়েরা ঘুমিয়ে যাওয়ার পর আরিয়ান আর আনিকা বসার ঘরে বসেছিলেন। আনিকা আরিয়ানের কাঁধে মাথা রেখেছিলেন। এটি কি সত্যি? আনিকা নিচু স্বরে বললেন। মাহিন চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম আমার জীবন শেষ। কিন্তু তোমাদের ৪ জনকে পেয়ে আমি আবার বাঁচতে শিখেছি। আরিয়ান তার কপালে চুমু খেলেন। আমরাও তোমাকে পেয়ে ধন্য হয়েছি আনিকা প্রতি ছুটির দিনে ডেমরায় তার মায়ের কাছে যেতেন। তার মা রোকেয়া বেগম এখন অনেক সুস্থ। আরিয়ান আর মেয়েরাও এখন মাঝে মাঝে সেখানে যেতেন। যমজরা সেই ছোট বাড়িটি খুব পছন্দ করত। তারা রাস্তার বাচ্চাদের সাথে খেলত এবং আনিকার মায়ের হাতের রান্না মজা করে খেত। এমনই এক সফরের সময় এক রবিবার বিকেলে আরিয়ান আনিকার সামনে হাঁটু গেড়ে বসলেন। তার হাতে ছিল একটি নীল মখমলের বক্স। এটি কোনো অতি দামি হীরের আংটি ছিল না, বরং ছিল একটি চমৎকার পান্নার আংটি যা আনিকার চোখের রঙের মতো উজ্জ্বল ছিল। আমি জানি এটি খুব দ্রুত হয়ে যাচ্ছে, তিনি বলতে শুরু করলেন। অনেকে বলবে খুব জলদি, কিন্তু আমি আর অপেক্ষা করতে চাই না। আমি জানি আপনিই সেই মানুষ যার সাথে আমি বাকি জীবন কাটাতে চাই। আনিকা, আপনি কি আমাকে বিয়ে করবেন? আনিকার চোখে জল চলে এল। তিনি বাকরুদ্ধ হয়ে রইলেন। জানালা দিয়ে রোকেয়া বেগম দেখছিলেন এবং তার চোখেও জল ছিল। যমজরা দেয়ালের আড়াল থেকে উকি দিচ্ছিল। হ্যাঁ, আনিকা অবশেষে বললেন। হ্যাঁ, আমি করব। আরিয়ান আংটিটি তার আঙুলে পরিয়ে দিলেন এবং তাকে জড়িয়ে ধরলেন। যমজরা চিৎকার করে আনন্দে নেচে উঠল এবং তাদের দুজনকে জড়িয়ে ধরল। রোকেয়া বেগম ঘর থেকে বেরিয়ে এসে তাদের দোয়া করলেন। তারা বড় কোনো অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিলেন। তারা আড়ম্বর নয়, বরং অর্থবহ কিছু চেয়েছিলেন। ২ মাস পর বিয়ের তারিখ ঠিক করা হল। আনিকা শিক্ষাবিজ্ঞানে স্নাতক শেষ করলেন এবং আরিয়ান ও যমজরা স্টেজে উঠে তার সার্টিফিকেট নেওয়ার সময় হাততালি দিলেন। সারা একটি বড় পোস্টার বানিয়েছিল যেখানে লেখা ছিল অভিনন্দন আনিকা। বিয়েটি হল এক শুক্রবার বিকেলে বাড়ির বাগানে। সাদা ফুল আর ছোট ছোট বাতি দিয়ে বাগানটি সাজানো হয়েছিল। মাত্র ২০ জন অতিথি ছিলেন। আনিকার মা, ৭ বাবা, আরিয়ানের কিছু ঘনিষ্ঠ বন্ধু আর আনিকার কলেজের ২ বান্ধবী। যমজরা বেগুনি রঙের ফ্রক পরে ফ্লাওয়ার গার্ল হয়েছিল। আনিকা একটি সাধারণ সাদা শাড়ি পরেছিলেন যাতে তাকে অপার্থিব সুন্দর দেখাচ্ছিল। আরিয়ান ধূসর রঙের স্যুট পরেছিলেন। কোনো বড় ধর্মীয় আচার নয়, বরং একটি আইনি রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদের বিয়ে হল। যমজরা আংটি নিয়ে এল এবং তাদের বাবার হাতে তুলে দিল। আরিয়ান তার বক্তব্যে বললেন কিভাবে আনিকা তার অন্ধকার জীবনে আলো নিয়ে এসেছেন। তিনি বিথির কথা বললেন, তাকে ধন্যবাদ দিলেন ৩টি সুন্দর মেয়ে উপহার দেওয়ার জন্য এবং আনিকাকে ধন্যবাদ দিলেন তার হৃদয়কে আবার ভালোবাসতে শেখানোর জন্য। আনিকা বললেন মাহিনের কথা, কিভাবে সে থাকলে এই বিয়েতে সবচেয়ে বেশি খুশি হতো। বিয়েতে একটি চেয়ার ফাঁকা রাখা হয়েছিল যেখানে বিথির ছবি রাখা ছিল। এটি তাকে ভুলে যাওয়া নয়, বরং তাকেও এই পরিবারের অংশ হিসেবে সম্মান জানানো। আনিকা নিজেই এটি প্রস্তাব করেছিলেন। সূর্য ডুবতে শুরু করলে আরিয়ান আর আনিকা বাগানে একা দাঁড়িয়েছিলেন। আমরা এখন বিবাহিত, আনিকা বললেন। হ্যাঁ, চিরতরে, আরিয়ান উত্তর দিলেন। তারা একে অপরকে চুমু খেলেন। যমজরা দরজা দিয়ে উকি দিয়ে হাসছিল। বাড়িটি যা একসময় দুঃখের সাগর ছিল, এখন তা আনন্দে ভরে উঠল। ৬ মাস পর আনিকা বুঝতে পারলেন তিনি মা হতে চলেছেন। আরিয়ান আর মেয়েরা এই খবরে আনন্দে আত্মহারা হয়ে গেল। যমজরা ঠিক করল তারা তাদের নতুন ভাই বা বোনের নাম রাখবে। তারা সিদ্ধান্ত নিল যদি ছেলে হয় তবে তার নাম রাখা হবে মাহিন। ৯ মাস পর একটি ফুটফুটে ছেলে হল। তার নাম রাখা হল মাহিন। যমজরা তাদের ছোট ভাইকে পেয়ে খুব খুশি হল। এমনকি মোর্শেদা বেগমও একদিন এসে ক্ষমা চাইলেন এবং তার নাতিকে কোলে নিয়ে কাঁদলেন।
তিনি স্বীকার করলেন যে তিনি ভুল ছিলেন এবং আনিকাই এই পরিবারের জন্য সেরা ছিল। বছরগুলো পার হয়ে এল। যমজরা বড় হল, তারা সফল মানুষ হল। মাহিনও বড় হল। আরিয়ান আর আনিকা বৃদ্ধ হলেন, কিন্তু তাদের ভালোবাসা কমল না। তারা প্রতিদিন কৃতজ্ঞ থাকতেন সেই দিনটির জন্য যেদিন আনিকা প্রথম সেই বাড়িতে পা রেখেছিলেন। একটি ভাঙা পরিবার আবার জোড়া লেগেছিল ভালোবাসার শক্তিতে। সমাপ্ত।